প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দাহরওয়ালের সাথেই থাকুন। দূরে কাছে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে আফনান দাহরওয়ালের আজকের 133তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি আমাদের তো রেগুলার এপিসোড। তো চলুন কথা বাড়াবো না, অনেক কথাই বলে ফেলেছি, মূল ঘটনাতে চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রাব্বি মিয়া। ওনার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের লম্বা দিঘি গ্রামে। ওনার ঘটনার আগে আমরা প্রচার করেছি, বিশেষ করে 107তম এপিসোডের প্রথম ঘটনাটি ওনার ছিল। তো এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ওনার খালার সাথে ঘটেছিল 2010 সালের দিকে। ওনার খালার বিয়ে হয় ওনার নানি বাড়ি থেকে 2টো গ্রাম পরেই, মানে খুব কাছাকাছি হওয়ার কারণে ওনার খালার ইচ্ছে হলেই এই রাব্বি ভাইয়ের নানির বাড়িতে বেড়াতে চলে আসতেন। মানে খুব বেশি সমস্যা হতো না আর কি, একদম কাছাকাছি তো। আর ওই সময়ে ওই গ্রামের রাস্তাঘাট তখন তো আসলে পাকা ছিল না, মাটির ছিল। রিক্সা ওভাবে চলতো না, ভ্যান মাঝে মাঝে চলতো। অধিকাংশ সময় হেঁটে হেঁটেই বাড়িতে আসতে হতো। আর খুব তো বেশি দূরে না, মাঝখানে যদি কেউ আসতে চায়, একটা মাঠ রয়েছে, খুব দ্রুত মাঝখান দিয়ে যদি দ্রুত আসতে চায় মাঠ দিয়ে আসতে হবে। আর যদি ঘুরে ঘুরে আসতে চায় তাহলে রাস্তা দিয়ে আসতে হবে। উনি অধিকাংশ সময় এই মাঠের ভেতর দিয়ে হেঁটে আসতেন, যেহেতু সবসময় ভ্যান বা রিক্সা এগুলো পাওয়া যেত না। মাঝে মাঝে যদি উনি লক্ষ্য করতেন যে রাস্তা দিয়ে কোনো ভ্যান আসছে, তখন উনি ওই মাঠের ভিতর দিয়ে আর যেতেন না। তো এইভাবেই আসা যাওয়া করতেন সব সময়। মূলত মাঠের মধ্যে আসা যাওয়া করার উদ্দেশ্যটা ছিল খুব দ্রুত আসা যেত। আর রাস্তার দুপাশে আবার ঝোপ জঙ্গল থাকতো, গাছ থাকতো। এটা একটা গ্রামীণ পরিবেশ, আমরা জানি। উনি মাঠের মধ্যে দিয়ে আসলে মাঠে পরিচিত লোকজন থাকতো, যার ফলশ্রুতিতে ওই দিক দিয়ে আসতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো এমনই একদিন এই রাব্বি ভাইয়ের খালা রাব্বি ভাইয়ের নানির বাড়িতে, মানে খালার মায়ের বাড়িতে বেড়াতে আসলেন। আসার কিছুক্ষণ পরেই হঠাৎ করে মনে হলো কিছু জরুরি কাজ উনি ফেলে এসেছেন। তখন আবার তার মা, মানে এই রাব্বি ভাইয়ের নানিকে বলেন যে উনি চলে যাবেন তার শ্বশুর বাড়িতে। তখন দুপুর হচ্ছে আর কি, 12টা, সোয়া 12টা এরকম বাজে আনুমানিক। তখন এই রাব্বি ভাইয়ের নানি ওনাকে অনেক বারণ করেন যে এখন না, বিকালে যা। কিন্তু ওই খালা জানান যে না, এখনই যেতে হবে। যে কাজ রেখে এসেছি এই কাজ উনি ছাড়া অন্য কেউ আসলে করার মতো নাই, ওনাকেই করতে হবে। তো কি আর করা, সবসময় তো আসলে উনি আসেনি নিজের মায়ের বাড়িতে, যেহেতু কাজ ফেলে এসেছেন। এই জন্য রাব্বি ভাইয়ের নানি আর নিষেধ করেন না। উনি বলেন ঠিক আছে যা, সাবধানে যাস। তো এটা বলার পর উনি বাসা থেকে বের হয়ে যান। আর বের হওয়ার পর উনি চিন্তা করেছিলেন যে এবার আর মাঠের ভিতর দিয়ে যাবেন না, কোনো ভ্যান বা রিক্সা পাই কিনা। তো উনি আর ওই সময়ে কিছু পান নাই, 5-10 মিনিট দাঁড়িয়ে থাকলেন, পান নাই। এরপর উনি আবার ওই মাঠের ভিতর দিয়ে হাঁটা ধরলেন। তো তখন উনি খেয়াল করলেন যে ওই সময়ে বেশ দূরে দূরে কিছু লোকজন দেখা যাচ্ছে, একদম কাছে পিঠে কোনো লোক নাই। তো উনি ওনার মতো করে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করেই ওনার সামনে কোথা থেকে যেন ঘূর্ণিপাকের মতো একটা বানকুড়ালি চলে আসে। তো এরকম বানকুড়ালির সাথে তো উনি অনেক আগে থেকেই পরিচিত, এরকম দেখেছেন মাঠের মধ্যে এরকম কিছু ঘূর্ণিপাক হতে দেখা যায়। খালা কিছু বুঝে ওঠার আগে ওই ঘূর্ণিপাকটা খালার সামনে চলে আসে। আর খালা কি করেছেন, নিজের অজান্তেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক, যে কোনো কারণেই হোক, উনি ওই ঘূর্ণিপাকের মধ্যে পা দিয়ে ফেলেছেন। যখনই পা দিয়েছেন তার শরীর অস্বাভাবিকভাবে ঝাঁকুনি দিয়ে ওঠে। আর সাথে সাথে ওই ঘূর্ণিপাকটা অনেক স্পিডে অন্যদিকে চলে যায়। তো খালা একটু অবাক হন, কারণ গ্রামের মানুষ কিন্তু এটা বিশ্বাস করেন যে এই ঘূর্ণিপাকের মধ্যে অনেক অস্বাভাবিক কিছু থাকেন। আবার অনেক বাচ্চারাও কিন্তু ওই ঘূর্ণিপাকের মধ্যে লাফিয়ে লাফিয়ে যায়, খেলা করে, এটাও কিন্তু আমরা অনেকেই দেখেছি। তো উনি চিন্তা করলেন যে
এটা তো স্বাভাবিক কোনো ঘূর্ণিপাক না, তা না হলে আমার শরীরটা এরকম ঝাঁকুনি দিয়ে উঠলো কেন? তো উনি এসব ভাবছেন আর হেঁটে হেঁটে ওনার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছেন। একটা সময় ওনার শ্বশুরবাড়িতে চলেও আসেন। এরপর আর এসব নিয়ে চিন্তাভাবনা করার মতো অবকাশ ওনার আর হয়নি। এর মধ্যে বেশ মাসখানেক চলে যায়, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো মাসখানেক পর যেই সিচুয়েশনটা আসে বা যে সময়টা আসে, ওই সময় এই রাব্বি ভাইয়ের খালু ওনারা আবার ধান চাষ করেছিলেন। তো ধান ওই সময় পেকেও গিয়েছিল, ওই পাকার সিজনটা চলে আসছিল, ধান কাটা হয়েছে, ধান বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে তো ধান মাড়াই করতে হবে। অনেক লোকজনও কিন্তু ওই সময় বাড়িতে কাজ করেন আর কি, বাড়ির সকলেরই কাজ বেড়ে যায়। আর এই ধরনের কাজের চাপ যখন বেড়ে যায় তখন কিন্তু গোসল, খাওয়া, ঘুমানো এগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলে না, বিশেষ করে দিনে আর কি। তো যেহেতু গেরস্ত বাড়ির বউ রাব্বি ভাইয়ের খালা এই ধরনের কাজে তো নিজের বাপের বাড়ি থেকে অভ্যস্ত ছিলেন, এই ধরনের সিচুয়েশনটা উনি দেখেছেন। তো শ্বশুরবাড়িতে উনি ওই কাজ করছেন, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আর এই ধরনের কাজ করলে শরীরে কিন্তু অনেক ধুলোবালি পড়ে, তারপর ধানের বিভিন্ন অংশ শরীরে লেগে থাকে, চুলে লেগে থাকে। গোসল না করে কিন্তু অন্য কোনো কাজ করাটা খুব মুশকিল হয়ে যায়। তো উনি একদম সন্ধ্যার দিকে ওনাদের গোসল করার জন্য আলাদা একটা জায়গা ছিল, সেখানে গিয়েছেন। তো ওখানে যাওয়ার পরপরই খুবই বিশ্রী টাইপের ভ্যাপসা গন্ধ ওনার নাকে আসে। এমন গন্ধ মনে হচ্ছে উনি বমি করে ফেলবেন। খালা চারদিকে খুঁজছেন যে গন্ধটার উৎস কি, কোনো কিছু মারা গেছে নাকি, ওটাকে তো ফেলে দিতে হবে, তা না হলে তো আরও গন্ধ বের হবে। তো উনি ওই গোসল করা বাদ রেখে ওই জিনিসটা খোঁজাখুঁজি করেও কোনো কিছু পান না আর কি। তো কিছুক্ষণের মধ্যে গন্ধটাও আর ওনার নাকে আসে না। তো উনি ফ্রেশ হয়ে ঘরে চলে আসছেন। ওই দিন থেকেই মূলত খালা মাঝে মধ্যেই এমন গন্ধ পেতে থাকেন। আর এর কয়েকদিন পর খালু আবার কাজের জন্য বাইরে চলে যান কয়েকদিনের জন্য। তো খালা তখন বাড়িতে ওনার রুমে একাই, তবে ওনার শ্বশুর শাশুড়ি থাকতো বাড়িতে, তবে উনি ওনার রুমে একা থাকতেন আর কি, যদি ওনার হাজব্যান্ড না থাকতো। তখনও তো ওনার বাচ্চা কাচ্চা হয়নি। তো এরকম এক রাত্রে খালা ঘুমিয়ে আছেন। তো ঘুমিয়ে আছেন ঠিক আছে, হারিকেনের আলোটা আবছা করে জ্বালানো ছিল, তখনও ওইখানে ইলেকট্রিসিটি ছিল না ঘরে আর কি, বা আশেপাশের কোনো বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তো ওনার চোখ যায় ওনাদের কাপড় রাখার যে আলনা, মানে কাঠের এই আসবাবপত্রে কাপড় ঝুলিয়ে রাখা হয়, সেই আলনার দিকে নজর গিয়েছে। তো উনি দেখতে পান ওই আলনার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। তো খালা চিন্তা করেছেন যে কি ব্যাপার, ঘুমের মধ্যে ভুলভাল দেখছি নাকি। এরকম ছায়া কিন্তু ঘুমের মধ্যে অনেকেই দেখেন, বা ঘরের মধ্যে এই ধরনের ছায়া আলনার পাশে কাপড়ের নাড়াচাড়া এরকম হলে বা নড়াচড়া লাগলে এই ধরনের ছায়া কিন্তু পড়ে। কিন্তু না, উনি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে ওখানে ওনার স্বামী দাঁড়িয়ে আছেন, মানে রাব্বি ভাইয়ের খালু দাঁড়িয়ে আছেন। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, ভুলভাল দেখছি নাকি, সে তো বাড়িতে নাই, আর দরজাও তো বন্ধ, এখানে কে দাঁড়িয়ে আছে। তো উনি ভালো করে খেয়াল করলেন যে আসলেই এটা ওনার স্বামী। উনি আবার চিন্তা করলেন যে আচ্ছা, এটা যদি আমার স্বামী হয় তাহলে সে যদি ডাকতো আমাকেই তো দরজা খুলে দিতে হতো, কিন্তু সে তো ডাকে নাই। উনি তো চুপচাপ ভয়ে শুয়ে আছেন। একবার মনে হচ্ছে উনি ঠিক দেখছেন, আবার মনে হচ্ছে উনি ভুল দেখছেন। তো পাশের ঘরে কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি শুয়ে আছেন, তাদেরকে যে ডাক দেবেন এমন সাহস ওনার হচ্ছে না, এত বেশি ভয় পাচ্ছেন উনি। এদিকে ওই খালুর মতো ওই অবয়বটা যখন বুঝতে পেরেছে যে খালা তাকে দেখে ফেলেছে, তখন ওই অবয়বটা ভয়ানক এক হাসি দেয়। ওই হাসির কিন্তু কোনো শব্দ হয় না, মুখটা হা করে, মুখের মধ্যে যে চকচক যে দাঁত রয়েছে, মানে চকচকে দাঁত রয়েছে, এগুলো দেখা যাচ্ছে। আর মুখটা এত বড় করে হা করেছে যে তার চোখ নাক কিছুই আর দেখা যাচ্ছে না, খালি মুখটাই দেখা যাচ্ছে, দুই পাটি দাঁত দেখা যাচ্ছে। তবে দাঁতগুলো চোখা চোখা বিষয়টা এরকম না, তবে চকচকে অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছিল। আর মুখটা এত বড় মনে হচ্ছে ওই মুখের মধ্যে বড় একটা পাতিল ঢুকে যাবে, এত বড় মুখ।
এইটা দেখে তো খালা প্রচণ্ড জোরে একটা চিৎকার দেন এবং অজ্ঞান হয়ে যান। এদিকে তার পাশের ঘরেই ছিল শ্বশুর শাশুড়ি, তারা তো চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়েন। তারা এসে দরজা ধাক্কাধাক্কি শুরু করেছেন, কিন্তু উনি তো অজ্ঞান হয়ে আছেন। পরে দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে দেখা গেল খালা অজ্ঞান হয়ে আছেন। তাকে জ্ঞান ফেরানো হয়, জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন উনি সবাইকে সব বিষয়ে খুলে বলেন যে এটা উনি দেখেছেন। ওনাকে সাহস দেওয়ার জন্য ওনার শ্বশুর শাশুড়ি বললেন যে আরে তুমি ঘুমের ভেতরে এগুলা দেখেছ, ওনার স্বপ্ন টপ্ন দেখছো, কিছু না। কিন্তু খালা বলে না, আমি এটা বাস্তবেই দেখছি। ওই রাতে ওই খালার শাশুড়ি তার সাথেই থাকেন। এরপর কয়েকটা দিন যায়, আর কোনো সমস্যা হয় না। ওদিকে খালু কাজ শেষ করে বাড়িতেও চলে আসেন। রাতে দুজনে একসাথে শুয়ে আছেন। মধ্যরাত্রে হঠাৎ করে দুজনের ঘুম ভেঙে যায় বিশ্রী রকমের একটা দুর্গন্ধে। তো খালু খালাকে ডেকে বলছেন যে এই এই গন্ধটা কিসের? ঘরের মধ্যে কিছু পচে গেছে নাকি, মরে পরিষ্কার টরিষ্কার করো নাই নাকি? তখন উনি বলছেন যে না, তো ঘরে তো এরকম কোনো কিছু থাকার কথা না, ঘর তো পরিষ্কার করছি, আমিও তো একই গন্ধ পাচ্ছি। অবস্থা এমন হয় যে ওই পচা গন্ধটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটা সময় এত বেশি হয়ে যায় যে খালু বমি করে ফেলেছেন ঘরের মধ্যে। উনি বাইরে যাওয়ার সুযোগ পায়নি। কিন্তু এই গন্ধটা কোথা থেকে আসলো, আর গন্ধ এত তীব্র হচ্ছে কেন, এটার উৎস ওনারা খুঁজে পাচ্ছেন না। তো ওই রাতে এই ধরনের ঘটনা ঘটে। হারিকেন জ্বালিয়ে কিন্তু ঘরে ওনারা খোঁজ করেছিলেন যে কোথাও কোনো কিছু মরে গেছে কিনা, কিন্তু না, ওনারা কিছুই পান নাই। এইরকমের কিছু ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকে। খালা এক রাত্রে স্বপ্নে একটা জিনিস দেখেন। সেটা হচ্ছে একটা লোক বাইরে দাঁড়িয়ে আছে ওনার ঘরের জানালার ওই পাশে, মানে বাইরের পাশে। হঠাৎ করেই নাকি ওই লোকটার গলা অনেক লম্বা হতে থাকে, আর জানালার যে শিক থাকে ওই শিকের মাঝখানে যে ফাঁকা রয়েছে সেটা দিয়ে মাথাটা ঘরের মধ্যে ঢুকিয়ে একেবারে খালা যেখানে শুয়ে আছে তার মুখের উপর আনে ওই মুখটা, মানে মাথাটা, আর বিশ্রী রকমের হাসি দিয়ে বলে, এই দেখ তো আমাকে কেমন দেখা যায়। খালা স্বপ্নের মধ্যেই ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠেন, আর ওই চিৎকারটা বাস্তবেই উনি দিয়েছিলেন। ওদিকে খালু তো পাশে শুয়েছিল। এই চিৎকারে ওনারও ঘুম ভেঙে যায়। ওদিকে খালা কিন্তু ঘুমের মধ্যেই আছেন, কিন্তু চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছেন। ওদিকে খালু তো তাকে ডেকে তোলে যে কি হয়েছে কি হয়েছে। খালা উঠে পড়েন। ওঠার পরে বলছেন, আরে ওই পাশের মানুষটা আমাদের ঘরে ঢুকছে, কত বড় লম্বা তার গলা। খালু বলে, জানো তুমি স্বপ্ন দেখছো, এখানে তো কিছু নাই। ওই রাত থেকেই খালার ভীষণ জ্বর আসে। খালার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আর বলতে থাকে আমাকে ওই লোকটা নিয়ে যাবে। ওই তো খাটের কাছে দাঁড়িয়ে আছে, আর চোখগুলো কত বড় বড়, হাতের নখগুলো কত বড় বড়, আমারে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে। তখন খালু এবং অন্যরা কিছুটা আঁচ করতে পারেন যে ব্যাপারটা স্বাভাবিক পর্যায়ে নেই। খালার অবস্থা অনেক খারাপ হতে থাকে, আর হুজুরকেও নিয়ে আসা হয়। হুজুর এসে বলেন যে খালার উপরে কোনো কিছু আসর করেছে, ওটাকে তো হাজির করাতে হবে। হুজুর তার মতো করে দুটো গোল বৃত্ত করে, একটাতে হুজুর বসেন আর একটাতে খালাকে বসানো হয়। তখন হুজুর তো দোয়া পড়ছেন, অনেকক্ষণ হয়ে যায় হুজুর দোয়া পড়ছেন। হঠাৎ করে এক সময় খালা রাগান্বিত স্বরে মিশ্র গলায় বলতে থাকে, কিরে হুজুর, তোর এত বড় সাহস, আমাকে ডাকিস? তুই আমার কিছুই করতে পারবি না, তোর ক্ষমতা আমার জানা আছে। যদি ভালো চাস তাহলে পালা, নইলে তোর বউ বাচ্চা সহ তোকেও কিন্তু শেষ করে দেবো, তুই কিছুই করতে পারবি না। আমার বয়স কত জানিস? 1000 বছর। তোর পুরো 14 গোষ্ঠীকে আমি চিনি। যদি ভালো চাস এখান থেকে পালা, একে আমি নিয়ে যাব, যেই বাধা দিতে আসবে তাকেই শেষ করে ফেলবো। আর তোর 14 গোষ্ঠীকেও আমি নির্বংশ করব। আর 14 গোষ্ঠী মানে বুঝছিস, তোর আগেরগুলা তো শেষ, তোর পরে যেগুলো আসবে বংশ পরম্পরা ওগুলারও শেষ করব। এই 14 গোষ্ঠীকে শেষ করব। এখনো সুযোগ দিচ্ছি, দ্রুত ভাগ এখান থেকে। এই বলে জিনটা চলে যায়। হুজুর তখন আবার বিভিন্ন দোয়া দুরুদ পরে ওটাকে হাজির করার চেষ্টা করেও ব্যর্থ হন। হুজুর অবাক হয়ে যান, কারণ হচ্ছে জিনটা যে আসছে হুজুর টেরই পান নাই। আর এই যে বৃত্ত করা হয়েছিল, এই বৃত্তের বাইরে কিন্তু যাওয়ার কথা না, কিন্তু
সে আসে আবার চলেও যায়, মানে হুজুরকে কোনো পাত্তাই দিল না, আর এই বৃত্তটাও তার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। হুজুর তখন এই রাব্বি ভাইয়ের খালুকে জানান যে এই কাজ উনি করতে পারবেন না, আরও ভালো কোনো হুজুরকে দেখাতে বলেন। তো হুজুর চলে যান। আবার এই রাব্বি ভাইয়ের খালু ভালো কোনো হুজুর খুঁজতে থাকেন এই বিষয়ে যারা দক্ষ, কিন্তু এমন দক্ষ কোনো হুজুরের সন্ধান ওরা পাচ্ছেন না। এদিকে খালার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। খালা দিনের বেলাতেও দেখতে পান তাদের ঘরের কোণে হালকা অন্ধকারে খালুর মতো কেউ দাঁড়িয়ে আছে। তাকে দেখলেই বিশাল বড় মুখ করে হেসে দিতেন, কিন্তু কোনো শব্দ হতো না হাসির। এতে করে খালা মারাত্মক ভয় পেতেন, চিৎকার দিতেন। তো খালু ঘরে এসে দেখতেন যে ওখানে কিছুই নাই। তো খালু এই বিষয়গুলো আসলে ওইভাবে দেখতে না পারলেও উনি কিছুটা বিষয় অনুভব করতে পারতেন। আর মাঝে মাঝে এমন হতো যে খালা ঘরে আছে, খালু আসছে, এসে আবার বাইরেও চলে গেছে। কিছুক্ষণ পরে আবার আসছে, তখন খালা জিজ্ঞেস করছে কী ব্যাপার, তুমি না মাত্রই আসলে আবার চলে গেলে? তখন খালু বলতেন যে না তো, আমি তো আসি না, আমি তো মাত্রই আসলাম। তো এরকম কিন্তু ঘটনা ঘটত মাঝে মাঝেই। একদিন রাতের বেলা খালা ঘুমিয়ে পড়েছেন, খালু পাশে শুয়ে আছেন, তখন উনি ঘুমান নাই। গরমকাল, জানালা খোলা আছে। খালু হঠাৎ করে লক্ষ্য করেন যে বাইরে মনে হলো আলোকিত হয়ে গেল, কোনো একটা আলোর কুণ্ডলী তাদের জানালার দিকে এগিয়ে আসছে। তো খালু ভালো করে তাকাতেই দেখলেন যে একটা আগুনের বলের মতো একটা গোলাকার এক বস্তু মনে হলো কোথা থেকে যেন উড়ে এসে ওনাদের জানালার ওই পাশটাতে ধপাস করে পড়লো, এবং ধপাস করে পড়ার শব্দও হলো। আর যখন শব্দটা হলো তখন সব কিছু অন্ধকার হয়ে গেল, একটু আগেই জানালার ওপাশে আলোকিত হয়ে গিয়েছিল। তখন খালু ভীষণ ভয় পান এবং দ্রুত গিয়ে সাহস করে জানালাটা বন্ধ করে দেন। উনি ভাবছিলেন যে জানালা বন্ধ করার সময় হঠাৎ করে জানালার সামনে ভয়ঙ্কর কোনো কিছু চলে আসে কিনা, তবে না, আসেনি। উনি তো দোয়া দরুদ পড়ছেন। পরদিন সকালবেলা, মানে ওই রাত্রে কিছু হয়নি, পরদিন সকালবেলা একটা হুজুরের সন্ধান পান। তো খালু সেখানে যান, হুজুরকে সব কিছু খুলে বলেন। হুজুর সব শুনে বলেন যে চলেন এক্ষুনি যাব ওখানে। হুজুর সাথে একটা ব্যাগ নিয়ে খালুর সাথে এই বাড়িতে চলে আসেন। তো বাড়িতে আসতেই কেন যেন বাড়িতে থাকে একটা বিশাল অনেক পুরনো আম গাছের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ হুজুর। এরপর কিছু দোয়া পড়ে উনি ওনার শরীরে ফু দিলেন। এরপর হুজুর তার ব্যাগ থেকে সাদা ময়দার মতো কিছু একটা, দেখতে ওটা আসলে ময়দা ছিল না, হয়তো বা অন্য কিছু ছিল, তো এরকম কিছু একটা জিনিস উনি বের করে দুটো বৃত্ত আঁকলেন। একটাতে উনি বসলেন, আর একটাকে খালাকে এনে বসালেন। এরপর হুজুর দোয়া পড়া শুরু করে দেন। বেশি সময় লাগলো না, খালার মুখ দিয়ে মিশ্র কণ্ঠে বলে উঠল, কে রে বেটা তুই, আবার এসেছিস আমাকে জ্বালাতে না? বাঁচতে চাস তো পালা। তখন হুজুর বলে যে কে পালাবে আর কে পালাবে না তা একটু পরে টের পাবি। তখন ওই খালার ভিতরে থাকা জিনটি বলে, তুই আমার কিছুই করতে পারবি না, এই বলে হাসতে থাকে। আরও বলে ওঠে যে একে আমি আস্তে আস্তে মারবো, একবারে মারবো না। এই বলে জিনটা চুপ থাকে। হুজুর বলেন যে তোর সাথে আমার এভাবে কথা হবে না, তোর সাথে আমার ভিন্নভাবে কথা হবে। আমি জানি তোকে অনেক প্রশ্ন করলেও তুই উত্তর দিতে চাইবি না, তুই এমনি এমনিতেই সব কথা বলবি, দাঁড়া আমি ব্যবস্থা নিচ্ছি। এরপরেই হুজুর আর কাল বিলম্ব না করে ওনার ব্যাগে থাকা একটা বোতল বের করে সেখানকার কিছু পানি খালার উপর ছিটিয়ে দেন। যখনই ছিটিয়ে দিয়েছেন সাথে সাথে খালার ভেতরে থাকা ওই জিনটি চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে, বলে ওঠে, পুড়ে গেল রে, মরে গেলাম রে। তারপরও ওই জিনটি বলতে থাকে, এই হুজুর তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না, তোর পুরো 14 গোষ্ঠীকে কিন্তু আমি শেষ করে ফেলবো। যখনই এ কথা বলে তখন হুজুর আবারও পানি গায়ে ছুঁড়ে মারেন, তখন আবার চিল্লাতে শুরু করে। এরপর খালার ভেতর থাকা জিনটি বলতে থাকে, থাম থাম, আর পানি দিস না, আমার শরীরের অনেকটা অংশ ঝলসে গেছে, আমি নিজেই বলছি যে আমি কে। তখন ওই জিনটি বলে ওঠে, আমার নাম মখদুম, আমার বয়স 1000 বছর। তখন হুজুর বলে, আচ্ছা তুই এই মেয়েটার উপর কেন অত্যাচার করছিস? তখন ওই জিনটা বলে যে আমি ওই দিক দিয়ে চলাফেরা করছিলাম, ও হুট করে আমার গায়ে পা দিয়ে আঘাত করেছে। আমি এত বয়স্ক একটা জিন,
আমার সাথে আরও অন্যান্য জিনেরা থাকে, এতে করে আমি অপমানিত হই আর ওরাও আমাকে দেখে হাসতে থাকে। এখন আমি যদি ওর উপর কোনো প্রতিশোধ না নিই তাহলে কি ওরা আমাকে মানবে? আমি তো এভাবে ওকে ছেড়ে দিতে পারি না। ও ভুল করুক, যাই করুক, আমি ওকে এভাবে ছেড়ে দিব না, ওকে আমি ছাড়বও না। তখন হুজুর বলে যে, তুই কেন হঠাৎ করে ওর সামনে আসলি? ও যেদিকে যাচ্ছিল তুই ওর সামনে আসলি কেন? ও কি জানে যে এটা তুই? ও যদি বুঝতো তাহলে তো পা দিত না, আর ভুল করে যদি পা দিয়েই থাকে তার জন্য তো তোকে এত বড় শাস্তি দেওয়ার হুকুম কেউ দেয় নাই। ভালোই ভালোই চলে যা। আর তোর নাম মখদুম, রাজশাহী অঞ্চলে শাহ মখদুম রহমতুল্লাহ আলাই উনি এসেছিলেন। কত মানুষের জীবন আল্লাহর ইচ্ছায় বাঁচিয়েছেন উনি অত্যাচারীর হাত থেকে। আর তুই এমন একজন বুজুর্গ ব্যক্তির নামে তোর নামকরণ করা হয়েছে, অথচ তুই এরকম কাজ করছিস, এটা তো ঠিক না, তুই চলে যা। এরপর ওই জিনটা বলে যে, ঠিক আছে, তুই আসলে এমন একটা কথা বললি, আমি আর থাকতে পারবো না, আমি চলেই যাব। তবে হ্যাঁ, চলে যাচ্ছি, ও যেন দুপুরবেলায় আর কোথাও বের না হয়, দুপুরবেলা এবং সন্ধ্যার সময় যেন বাড়িতেই থাকে। যদি কখনো আবার এরকম দেখি যে ও বের হয়েছে, তখন কিন্তু আমি ওর উপর আবার আক্রমণ করব। আর যেহেতু আমার গায়ে ও পা দিয়েই ফেলেছে, দুটো লাল মোরগ দিয়ে পোলাও রান্না করে কিছু ফকির মিসকিনদেরকে খাইয়ে দিবি। আর আমি মুসলিম জিন, আমি এত খারাপ না, কিন্তু ও যেটা করেছে আমাদের জিন সমাজের নিয়ম অনুযায়ী আমারও কিছু পদক্ষেপ নিতে হয়, যার জন্য আমি কিন্তু এটা করেছি। আমি চলে যাচ্ছি, আর আসবো না, কিন্তু ওকেও এই বিষয়গুলো মেনে চলতে হবে। এরপর জিনটা চলে যায়। সে হুজুর খালাকে কিছু পানি পরা দেন, রুকিয়া করে দেন এবং কিছু আমল শিখিয়ে দেন। এরপরে আল্লাহর রহমতে খালার সাথে কোনো সমস্যা হয়নি। আর ওই জিনের কথা মতো কিন্তু দুটো লাল মোরগ দিয়ে পোলাও রান্না করে ফকির মিসকিনদেরকে ওই দিনই খাইয়ে দেওয়া হয়েছিল। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, বানকুড়ালির ঘটনা আমরা এর আগেও প্রচার করেছি। মূলত এই ধরনের বানকুড়ালির ভিতরে ভয়ঙ্কর জিনেরা থাকে, এটা কিন্তু সত্য। এই ধরনের বানকুড়ালি যদি কেউ দেখে, এর ভেতরে যাওয়া মোটেও উচিত নয়, বরঞ্চ দূরে থাকা উচিত। আমি নিজেও বিভিন্ন সময় মাঠের মধ্যে, তারপর বালুর মধ্যে এই ধরনের বানকুড়ালিগুলো দেখেছি। অনেকেই এর মধ্যে দৌড়ে চলে যান, এগুলোকে ধাওয়া করেন। এটা মোটেও উচিত কাজ নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 133তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম সুলতান আহমেদ খান। উনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। ওনার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দা বড় বাড়িতে। তো ঘটনাটি ওনার চাচির সাথে ঘটেছিল। সময়টা 2008 সাল। তখন ওনার বয়স 8 কি 9 বছর। ওনার বাবা তখন সৌদি আরব থেকে দেশে ফিরে গরু পালন করবেন, মূলত গাই গরু পালন করবেন, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই গাই গরুর দুধ বিক্রি করবেন। তো এভাবেই মূলত উনি একটা নতুন ব্যবসা দাঁড় করাবেন। এই চিন্তা থেকেই এই মাধ্যমে উনি জীবিকা আবার নতুন করে শুরু করলেন আর কি। তো একদিন সন্ধ্যাবেলায় ওনার বাবা বাজারে গেলেন দুধ বিক্রি করতে। তো ওনাদের গ্রাম ওই রোহিতপুর ইউনিয়নে হলেও যে বাজারে দুধ বিক্রি করতে গিয়েছিলেন সেটা আবার বাস্তা নামক ইউনিয়নের অন্তর্গত একটি বাজারে, যেটার নাম ভাওয়ার ভিটি বাজার। তো কেরানীগঞ্জের যারা লিসেনাররা রয়েছেন তারা নতুন সোনাকান্দা, পুরাতন সোনাকান্দা, ভাওয়ার ভিটি, আবদুল্লাপুর এই জায়গাগুলো তো সহজেই চিনবেন আর কি। তো ওনার বাবা ভাওয়ার ভিটি বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যার দিকে 7টা ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে এসেছেন। তো ওই দিন আর মাছগুলোকে কাটাকাটি না করেই ওই আস্ত মাছই ফ্রিজে রেখে দেওয়া হয়। পরদিন সকাল 11টার দিকে এই যে সুলতান ভাইয়ের মা এবং চাচি মিলে একসাথে মাছগুলো কাটতে বসেছেন।
তো উল্লেখ্য, পরিবার আলাদা হলেও এই ধরনের কাজগুলো উভয় পরিবার মিলেমিশেই তারা করতেন। ওনার স্কুল না থাকায়, মানে এই সুলতান ভাইয়ের স্কুল না থাকায়, উনি তখন দরজার সামনে বসে মা আর চাচির কাটাকাটি দেখছিলেন, মানে কীভাবে মাছ কাটাকাটি করে। উনিও মজা পাচ্ছিলেন আর কি, বড় বড় ইলিশ মাছ এনেছেন ওনার বাবা। তো সব কিছু ভালোই চলছিল। হঠাৎ করে এই সুলতান ভাইয়ের চাচি এই মাছ কেটে যে পাত্রে রাখেন আর কি, যে পাত্রে রাখছিলেন, তো সেই পাত্রের আর একটা পাত্রে কিন্তু পানি ছিল, মানে মাছ অনেক সময় একটু ধুয়ে নিতেন, তো মাছের রক্ত ওই পানিতে ছিল। ওই পানিটাও কিন্তু বেশ লাল হয়েছিল, কালচে টাইপের এক ধরনের লাল। অনেক সময় দেখা যাচ্ছে যে মাছ কাটার পর বা ইলিশ মাছ কাটার পর যে রক্তগুলো থাকে আর একটা পাত্রে, সেইটার কালার যেরকম হয় ওই রকম আর কি। তো ওখানে মাঝে মাঝে হাত ধুয়ে নিতেন আর কি, এই কারণে ওরকমটা হয়েছে আর কি। উনি কী করেছেন, ওই পাত্রটা উঠিয়ে চুমুক দিয়ে খাওয়া শুরু করতে যাবেন, এমন একটা সময় খপ করে এই সুলতান ভাইয়ের মা চাচির হাত চেপে ধরেন। এই তুমি করো কি? সি 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 সি, এরকম একটা কাজ করতে যাচ্ছ, এই পানি কেউ খায় নাকি? আসলে ব্যাপারটা কি, এটা কিন্তু সুলতান ভাইয়ের মা বুঝতে পারেননি যে চাচি আসলে কি করতে যাচ্ছিলেন। চাচি খেতে যাচ্ছিলেন এটা সত্য, কিন্তু কেন এমনটা হচ্ছিল এটা উনি বুঝতে পারেন নাই। আর যখনই হাত ধরে ওই পানি খাওয়াটা আটকে দিয়েছেন, এরপর চাচি কী করেছেন, ওই জিনিসটা হাত থেকে নামিয়ে আর একটা পাত্রে মাছ রাখা ছিল, আস্ত মাছ কয়েকটা জায়গা ছিল। তো উনি কী করেছেন, ওই আস্ত মাছ হাতে নিয়ে তাতে কামড় বসিয়ে দেন আর সেই মাছ খাওয়া শুরু করেছেন। তখনও তো সব মাছ কাটা হয় নাই আর কি। তো হঠাৎ করে এই ধরনের অস্বাভাবিক ব্যাপার বুঝতে পেরে সুলতান ভাইয়ের মা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। তো এই অবস্থা দেখে উনিও ওই ঘরের যেখানে বসেছিলেন দরজার কাছে, সেখান থেকে দৌড়ে পাশের ফুফু বাড়িতে গিয়ে তাদেরকেও ডেকে নিয়ে এসেছেন। চিৎকার চেঁচামেচিতে আশেপাশে অনেকেই চলে এসেছেন, ফুপুরাও চলে এসেছেন, আরও আত্মীয় স্বজন যারা আছে তারাও হাজির। তো চাচির অসংলগ্ন কথাবার্তায় সবাই বুঝতে পারে যে কোনো একটা সমস্যা রয়েছে। তো চাচিকে ধরাধরি করে ওনারা ঘরে নিয়ে গিয়েছেন। তো চাচি যে খুব ছটফট করছেন, ছোটাছুটি করছেন, বিষয়টা এরকম না। এদিকে এই সুলতান ভাইয়ের চাচা কিন্তু দেশের বাইরে থাকেন, আর বাড়ির একমাত্র পুরুষ হিসাবে তখন সুলতান ভাইয়ের বাবাই কিন্তু দুই পরিবারের গুরুত্বপূর্ণ বিষয়াদি সামলাচ্ছিলেন তখন। এদিকে দুপুরবেলা গরুর ঘাস কেটে সুলতান ভাইয়ের বাবা বাসায় এসে পুরো কাহিনী শোনেন এবং চাচির উপর ভর করা জিনের সাথে কথা বলার চেষ্টা করলেও ওই জিনটা কোনোভাবেই আর কারোর সাথে ওই দিন কথা বলেননি। চাচিও কিন্তু ওই অস্বাভাবিক অবস্থায় রয়েছেন। ওই দিন বিকেলের দিকে এই সুলতান ভাইয়ের নানুর গ্রামের মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। উল্লেখ্য যে ওই হুজুর স্থানীয় অনেকেরই কিন্তু আরবি পড়াতেন, আর এই সুলতান ভাইও ওই হুজুরের কাছে আরবি পড়েছেন। উনি অনেক জাননেওয়ালা লোক ছিলেন আর কি, তো প্যারানর্মাল বিষয়ে ওনারও অভিজ্ঞতা রয়েছে, আর হুজুরের সাথে অনেক ঘটনাও ঘটেছে। এই ধরনের ঘটনা উনি বিভিন্ন সময় শুনেছেন। যাই হোক, সেই হুজুর আসেন আর কি। বাড়ির কারোর সাথে তো ওই জিনটা কথা বলে নাই, তবে হুজুর আসার পর ওই জিনটা হুজুরের সাথে কথা বলে। আসলে জিন না, জিনগুলো। হুজুর জানতে পারেন যে ওরা 7 ভাই। আগের দিন সন্ধ্যায় সুলতান ভাইয়ের বাবা যখন 7টি ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলেন, তখন ওই ভাওয়ার ভিটি বাজারে 3 রাস্তার মোড় থেকে পিছু নিয়েছে এরা। তো ওই দিনের দর কষাকষিতে তারা 7 জন প্রথমে চলে যেতে চাচ্ছিল না, তবে একটা পর্যায়ে এসে বলল, ঠিক আছে আমরা আজকের মতো চলে যাচ্ছি, তবে আবার আসব। তারা চলে যাওয়ার ঠিক পরের দিনই আবার চাচির উপরে ভর করে ওই 7টা জিন। দুপুরের একটু আগে চাচি কি করেছিলেন, বাড়ির পাশের পুকুর পাড়ে কোনো একটা কাজে গিয়েছেন। ওখানে একটা গাছ ছিল, তো ওই গাছের কাছ দিয়ে আসার সময় মূলত চাচি আবার পজেসড হয়ে যান। তো উনি যখন, মানে সুলতান ভাই যখন বুঝতে পেরেছেন যে এই ঘটনা, তখন সুলতান ভাই এবং ওনার এক ফুফাতো ভাই 2 জন মিলে রাগ করে একটা দা নিয়ে গিয়েছেন, ওই গাছটাই কেটে ফেলবো। ওই গাছের কাছে গিয়ে সমস্যা হয়েছে। আর গাছের কাছে গিয়ে সমস্যা হয়েছে এটা ওনারা কীভাবে বুঝলেন, কারণ চাচির সাথে আরেকজন লোক ছিল, আরেকজন মহিলা ছিল। তো উনি মূলত বলেছিলেন যে ওই গাছের কাছে আসার পরপরই এই ধরনের সমস্যা উনি শুরু করেছেন। এই সুলতান ভাই কী করেছেন, দা নিয়ে
ওই গাছে দিয়েছেন এক কোপ। তো প্রথমবার কোপ দিয়েছেন ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার যখন কোপ দিয়েছেন তখন মনে হয়েছে এই কোপটা ঘুরে এসে ওনার পায়ে লেগেছে। পায়ে কোথায় লেগেছে? গোড়ালি থেকে একটু উপরে, হাঁটু থেকে একটু নিচে, এই মাছ বরাবর এসে ওই দায়ের কোপটা লাগে। এদিকে এত জোরে কোপ যে ঘুরে এসে লেগেছে ওনার কিন্তু খেয়াল নাই, একদম হাড়ের উপরে গিয়ে ঠেকেছে সেই কোপ। উত্তেজনায় তো ওনার কিছু হুঁশ নাই। হঠাৎ করে ওনার ফুফাতো ভাই পাশ থেকে চিৎকার দিয়ে ওঠে, ভাই রক্ত রক্ত। ততক্ষণে কিন্তু উনি আবার ওই গাছের উপর তৃতীয় কোপটা বসিয়ে দিয়েছেন। নিজের পা থেকে যখনই উনি দেখেছেন এইভাবে রক্ত পড়ছে তখন উনি এই ব্যথাটা অনুভব করেন, এখানে কি পরিমাণ আঘাতটা লেগেছিল দায়ের। কিন্তু ঘুরে এসে দা এভাবে ওনার পায়ে লাগবে এটা কিন্তু অকল্পনীয় ছিল। যাই হোক, দ্রুত ওনাকে ঘরে নিয়ে আসা হয়। পরিবারের সবাই বেশ অনেক কষ্টেই রক্তটা থামাতে সক্ষম হন আল্লাহর রহমতে। এখন সবাই বলেন যে এই যে কাজটা হলো এখন কি পরিণতি হবে, কারণ ওই গাছেও ওই দুষ্টু জিনেরা আস্তানা গেড়েছিল, এখন কোনো সমস্যা হয় কিনা। ওই দিন আবারও সেই হুজুরকে ডেকে আনা হলো। চাচি তো আবারও পজেসড। আবার গাছ কাটার কাহিনী শুনে হুজুর তখন এই যে সুলতান ভাইকেও রুকিয়া শুরু করে দিলেন। ওই জিনগুলোকেও ওই দিনের মতো তাড়াতে উনি সক্ষম হয়েছিলেন। তবে হুজুর বললেন যে এই জিনগুলো আবার আসবে, তবে তুমি ছোট তো, তোমাকে আল্লাহর রহমতে এবারের মতো সেভ করা গেছে, তবে 7 দিনের মধ্যে এই জিনগুলোর একটা ব্যবস্থা করব। তো এইভাবেই কিন্তু প্রবলেম চলছিল। তারপরে চাচির সাথেও বিভিন্ন প্রবলেম তো আছেই। উনি কিন্তু পজেস্ট একবার হলে সারাদিন ওরকমই থাকতেন, মানে এসে ওই জিনগুলো এসে যে বিশাল ঝামেলা পাকাবে এরকম কিছু না। পজেস্ট হওয়ার পর চাচি চুপচাপ বসে থাকতেন। তো এইভাবে চলছিল। মাঝে এমন হলো যে উনি যখন খাবার খাওয়া শুরু করতেন তখন একাই অনেক খাবার একসাথে খেয়ে ফেলতেন। উনি অনেক খাবার একসাথে খাওয়ার পর আবারও খাবার চাইতেন, আবারও খাবার চাইতেন। এক বাড়ির সব খাবার শেষ করে আবার অন্য বাড়ির খাবারও ধার করে নিয়ে আসতে হতো, এমন একটা ব্যাপার কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তো এই ধরনের সমস্যা যখন প্রকট আকার ধারণ করে, এদিকে কিন্তু 7 দিন পার হয় নাই, 7 দিন হয় ভাব। তার কয়েকদিন আগে ওই হুজুর আবার ওনাদের বাড়িতে আসেন, 7টা পেরেক এবং পাটের রশি এনে ওনার পদ্ধতিতে ওই বাড়িটা বন্ধ করে দেন। আর হুজুর বলেন যে 7ম দিন এসে বাকি কাজটা করব। তো হুজুর 7ম দিন আসেন, একটা কাচের বোতল সাথে নিয়ে আসেন, রিচুয়ালের মাধ্যমে হাজির করলেন সেই 7 ভাইকে। উল্লেখ্য যে বাড়ি বন্ধ করার পর ওই 7টা জিন চাচির উপর ভর করতে না পারলেও দূর থেকে প্রভাব ফেলতে পারত, যার কারণে চাচি বিভিন্ন ধরনের উল্টোপাল্টা আচরণ করতেন। তো সেদিন হুজুর তার রিচুয়ালের মাধ্যমে একে একে বোতলে ভরেন 7 ভাইকে। তারপর টেপ দিয়ে খুব ভালো করে বোতলের মুখ আটকে ওনাদের বাসা থেকে 150 মিটারের মতো দূরে উত্তর পশ্চিম দিকে একটা ক্ষেতের কোনায় শেওড়া গাছ ছিল। এই শেওড়া গাছের নিচে আবার অনেক বছর আগে বিভিন্ন মানুষের কবর দেওয়া হয়েছিল। বিভিন্ন মানুষ বলতে খুব বেশি না, কয়েকটা কবর আর কি। তো ওই জায়গার যিনি মালিক তার কবর ওখানেই রয়েছে। তো ওই শেওড়া গাছের নিচে গিয়ে ওই বোতলটা মাটি অনেকটাই গভীর করে খুঁড়ে সেখানে বোতলটা পুঁতে দেওয়া হয়। এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে কয়েকবার জিনগুলো হাজির হয়েছিল তারা এমন কোনো দাবি করেনি যে আমাদেরকে এটা দিলে চলে যাব, ওটা দিলে চলে যাব, এটা দিতে হবে, ওটা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, এমন কোনো কিছু কিন্তু তারা দাবি করেনি। তাদের একটাই কথা ছিল তারা যাবে না। মূলত বাধ্য হয়েই হুজুর তাদেরকে বোতলবন্দি করতে চেয়েছিলেন এবং সেটা করেছিলেন আল্লাহর রহমতে। তো এই যে শেওড়া গাছ এবং পুরাতন কবরের কথা যেটা আমরা বললাম, এটা কিন্তু ভৌতিক কোনো জায়গা ছিল না। এমনিতেই কবর দেওয়ার পর ওখানে একটা গাছ হয়েছিল, আশেপাশে ঝোপঝাড় হয়েছিল, আর দিনের বেলাতে ওইটার পাশে কিছু জায়গা ছিল, সেখানে কিন্তু এই সুলতান ভাইরা খেলাধুলা করতেন। বর্তমানে ওই গাছটি নেই। আর ওখানে কবরটা তো অনেক পুরনো ছিল, ওখানে নাকি মাটি ফেলে তাদেরই আত্মীয় স্বজনরা, মানে ওই জায়গার যিনি মালিক,
যার কবর ওখানে রয়েছে তাদের আত্মীয় স্বজনরা বসত বাড়ি তৈরি করে ফেলেছেন আর কি। কবরটা হয়তো বা ওনারা ওখান থেকে সরিয়ে ফেলেছেন, প্রয়োজনেই অন্য জায়গায় ওনারা ওই কবরটা ট্রান্সফার করেছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে যে এই জিনগুলো হাজির হওয়ার পর অনেক কিছু চেয়ে বসে। যেহেতু মাছ খেতে চেয়েছে, মাছ দিতে হবে, কিন্তু এরা ছিল ব্যতিক্রম, এরা কোনোভাবেই যাবে না। আর মূলত এই কারণেই এই জিনগুলোকে বন্দি করতে হয়েছিল। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স 133তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মাহমুদুল হাসান চৌধুরী, লিওন। ওনার বাড়ি গোপালগঞ্জে, বর্তমানে ঢাকার মহাখালীতে রয়েছেন আর মিডল্যান্ড ব্যাংকে কর্মরত রয়েছেন। আমাদের চ্যানেলে পাঠানো এটি ওনার প্রথম ঘটনা। তো এই লিওন ভাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে লেখাপড়া করেছেন। ঘটনাটি ঘটেছিল ওনারই এক বন্ধুর সাথে। তিনিও এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তার নাম হচ্ছে শাহেদ ইকবাল। এই শাহেদ ভাইয়ের বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের শীতলী গ্রামে। তার অনুমতি সাপেক্ষেই মূলত এই ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ওনাদের ব্যাচ একই, লিওন ভাই আইন বিভাগের আর শাহেদ ভাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। এই ঘটনাটির সময়কাল 2017 সালের শেষ দিকে, যখন ওনাদের শেষ বর্ষ চলছিল আর কি। তো শাহিদ ভাই থাকতো বিশ্ববিদ্যালয়ের পাশের একটা এলাকাতেই, আর ওনাদের হলের পাশেই ছিল বরিশাল টু ভোলা হাইওয়ে। তারপর কিছু ফাঁকা জমি, তারপর ওই বাড়ি যেখানে এই শাহিদ ভাই থাকতেন। হল থেকে হাঁটা পথ 5 থেকে 7 মিনিটের দূরত্ব হবে আর কি ওই বাড়িটা। বাড়িটার আশেপাশে অনেক গাছপালা ঘেরা। মূলত এই এলাকায় অনেক গাছপালা ঘেরা রয়েছে। সন্ধ্যার পরপরই অনেকটা গম্ভীর হয়ে যায় এলাকাটা। তো ওই বাড়ির 3 তলা, মানে বাড়িটাও মোট 3 তলা আর কি। তো ওই পুরো 3 তলাতেই বা ওই বাড়িতে অনেক স্টুডেন্টরাই থাকতেন, যারা ওই বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আর কি। মানে পুরো বিল্ডিংটাতেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা থাকতেন। আর এই যে শাহেদ ভাইয়ের যেই ফ্ল্যাটটা, ওই রুমে এই শাহেদ ভাই, ওনার এক বন্ধু আর এক বড় ভাই থাকতেন ইউনিভার্সিটির, মানে মোট 3 জন থাকতেন আর কি। তার রুমে রাতের বেলা পড়াশোনা করার সময় বেশিরভাগ সময় রুমের যে মেইন লাইটটা এটা অফ করে যার যার টেবিল ল্যাম্প জ্বালিয়ে ওনার লেখাপড়া করতেন। তো তেমনি একদিন সন্ধ্যার দিকে এই শাহেদ ভাই খাটে শুয়ে শুয়ে লেখাপড়া করছিলেন, যখন আর টেবিলে ছিলেন না আর কি, খাটে শুয়ে শুয়ে পড়ছিলেন। হঠাৎ করে ওনার পায়ে হাত দিয়ে কে যেন একটা টোকা দিল। তো উনি টোকাটা অনুভব করলেন, বইটা মুখের সামনে থেকে সরিয়ে পায়ের দিকে তাকালেন, দেখলেন যে কেউ না। চিন্তা করেছিলেন যে হয়তোবা ওনার কোনো বন্ধু বান্ধব আসেন, অনেক সময় আসে, কারণ ওই সময় তার গভীর রাত না, সন্ধ্যার পর। তার রুমে ঢুকে পায়ে টোকা দিয়েছে তাকে একটু চমকে দেওয়ার জন্য। কিন্তু উনি অবাক হলেন যে কে টোকা দিল, কেউ তো না। এমনও তো হতে পারে টোকা দিয়ে খাটের একটা পাশে লুকিয়ে গেছে সাথে সাথে তার বন্ধু। তো উনি মূলত এই চিন্তা করলেন এবং পরে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলেন যে কেউ আসছে কিনা। দেখলেন যে না, কেউ না। উনি বেশ অবাকই হলেন। আর ভয় জিনিসটা ওনার নাকি একটু কমই। আশেপাশে যদি জিন বা অন্য কোনো কিছুর অস্তিত্ব থাকে, উনি নাকি কিছুটা অনুভব করতে পারেন, যেটা অনেক মানুষই এটা অনুভব করতে পারেন না। তো যাই হোক, বরিশাল শহরের ভেতরে থাকাকালীন 2014 কি 15 সালের দিকে কিছু কিছু জায়গায় এমন অশরীরী টাইপের কিছু দেখেছে নাকি, এমনটাই বলেছিলেন এই লিওন ভাইকে শাহেদ ভাই আর কি। তো যাই হোক, এখন যেহেতু একটা টোকা লেগেছে, রুমে কাউকে পাওয়া গেল না, আবার রুমের দরজাও খোলা ছিল, এই কারণে এই শাহেদ ভাই রুমমেটদেরকে আবার জিজ্ঞেস করলেন, আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলেন কেউ আসছিল কিনা, কেউ এমনটা করেছে কিনা। তো সবাই বলে না, তো কেউ এমনটা করেনি।
এই ঘটনাটা একবার যে ঘটেছে বিষয়টা এরকম নয়, মাঝে মাঝেই বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত যে কোনো সময় শাহেদ ভাইয়ের পায়ে কেউ একজন টোকা দিত। তো এরকম টোকা দিচ্ছিল, এটা যে খুব বেশি জোরে দিচ্ছিল বিষয়টা এরকম না, ব্যথা পাচ্ছিলেন উনি বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, এরকম চলছিল প্রায় 3 মাস। মাস 3 পর একদিন ওনার পায়ে এবার আর টোকা দেয়নি, এবার এমন জোরে খোঁচা দিয়েছে উনি ব্যথাও যেমন পেয়েছেন, সেই সাথে ওনার পাশে থাকা জানালায় বিকট এক শব্দ হয়। জানালাটা ছিল ওনার খাটের পাশেই। সাথে সাথে ওই রুমে যারা ছিলেন এবং অন্য রুমেও যারা ছিলেন তারাও চলে আসলেন। আর তারা আসার পর দেখলেন, আলোতেই দেখলেন যে একটা ছায়ামূর্তি টাইপের কিছু ওখান থেকে ডাইনিং রুম দিয়ে দরজার দিক দিয়ে বের হয়ে গেল। আর এই শব্দটা এত জোরে ছিল যে অন্যান্য তলার যারা লোক তারা চিন্তা করছে এখানে ভয়ঙ্কর কিছু হয়েছে, বোম টোম ফেটেছে কিনা। তারপর বাড়িওয়ালাও দূর থেকে চলে আসছেন, আশেপাশের লোকজন চলে আসছেন, এমন জোরে শব্দটা হয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, এত জোরে শব্দ হলো, বিল্ডিংয়ের সবাই শব্দ পেল, আশেপাশের সবাই শব্দ পেল, কিন্তু ওই জানালার পাশে শুয়ে উনি কিছুই টের পাননি, শুধু পায়ে ব্যথাটা পেয়েছেন। সবাই মিলে বাড়িওয়ালাকে বিষয়টা জানানো হয়। বাড়িওয়ালা এরপর একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর ওখানে এসে ঝাড়ফুঁক করেন, রুকিয়া করে দেন, বাড়িটা বন্ধ করে দেন। এরপর মূলত ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা কি এখানে শেষ? না, ঘটনা এখানে শেষ না। 2020 সালে যখন করোনার প্রকোপ শুরু হলো তখন তো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। শাহেদ ভাই তার বাড়িতে চলে আসেন। আগে বলেছি শাহেদ ভাইয়ের বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের শীতলী গ্রামে, মানে উনি শীতলী গ্রামে চলে আসেন। তবে এর মাঝে এ ধরনের কোনো কিছু আর ঘটেনি। মানে ওই যে 2017 সালে যেটা ঘটলো আর কি, পায়ে খোঁচা দেওয়া, প্রচণ্ড জোরে শব্দ হওয়া, এরপরে কিন্তু 2020 সাল পর্যন্ত আর তেমন কিছু ওনার সাথে ঘটেনি। এরপর কি হয়, ওনার এই যে টোকা লাগা পা বা খোঁচা লাগা পাটা নাকি হঠাৎ করে ব্যথা শুরু হয় এবং আস্তে আস্তে অসাড় হতে শুরু করে। ডাক্তার দেখানো হয়, স্থানীয়ভাবে তেমন কোনো উপকারিতা উনি পান না। আস্তে আস্তে পাটা অবশ হতে থাকে এবং এমনভাবে অবশ হতে থাকে যে উনি লাঠিতে ভর দেয়া ছাড়া কোথাও যেতে পারতেন না, অধিকাংশ সময় বিছানাতেই শুয়ে থাকতেন। এভাবে দিনে দিনে ওনার পায়ের অবস্থা খারাপের দিকে যেতে থাকে। ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তার আসতেন ওই ঝিনাইদহতে। সেখানে গিয়ে সেই ডাক্তারকেও দেখানো হয়েছে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে ঢাকা মেডিকেল এবং পঙ্গু হসপিটালেও বিশেষজ্ঞ সিনিয়র ডাক্তারকে দেখানো হয়েছে, তাতেও কোনো উপকার হয়নি। তবে ডাক্তাররা বলেছিলেন যে ওনার রিপোর্ট আর ফিজিক্যাল অবস্থা মিলিয়ে ওনারা কোনো রোগ ধরতে পারছেন না। কেন এরকম হচ্ছে? শাহেদ ভাই উনি তো বাড়িতে চলে আসেন। এরপর স্থানীয় এক আয়ুর্বেদীয় ডাক্তারকে দেখানো হয়। সেই ডাক্তার পরামর্শ দেন ঢাকায় তার একজন পরিচিত সিনিয়র ডাক্তার রয়েছে তাকে দেখাতে। সেখানে দেখিয়েও কিছু হয়নি। সেখানে বলা হয়েছিল যে তার নাকি অপারেশন করতে হবে এবং করলেও যে পুরোপুরি সুস্থ হবেন এমন নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। ধীরে ধীরে ওনার শরীরের অন্য দিকের রগগুলো শুকিয়ে যেতে থাকে, কোনো উন্নতি হচ্ছিল না। এর মাঝে 2024 সালের মে মাসে ডাক্তার দেখাতে উনি ঢাকায় এসেছিলেন। তো ওনার মামার বাড়ি হচ্ছে গাজীপুরে, ওই গাজীপুরেও উনি গিয়েছিলেন। তো গাজীপুরের জামালপুর মোড় নামে একটা জায়গা রয়েছে, সেখানে ওনার মামার পরিচিত এক মহিলা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। ওই মহিলা কবিরাজের কাছে নাকি একজন রাকি জিন আসে, মানে যেই জিনটা রুকিয়া জানে। তো সেখানে নিয়ে যাওয়া হয়। তো মহিলা বলেন যে উনি তো রাতের বেলা চিকিৎসা করেন, তখন ওই জিনটা আসে, তো নির্দিষ্ট সময় উনি চিকিৎসা শুরু করবেন। তো কথা মতো ওই মহিলার কাছে ওই সময় আবার নিয়ে যাওয়া হয়। উনি ওনার পদ্ধতি অনুযায়ী আসনে বসেন। কিছু সময় পর ওনার ওপর জিন ভর করে এবং শাহেদ ভাইকে রুকিয়া করার মাত্র আধা ঘন্টার মধ্যেই এই শাহেদ ভাই লাঠি ছাড়া অল্প বিস্তর হাঁটাহাঁটি করতে সক্ষম হন।
সবাই তো অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব হলো। রুকিয়া করার সময় শুধু তেল, পানি এবং মাটি ব্যবহার করেছিলেন তিনি। তো এরপর উনি বলে দেন যে টানা 1 সপ্তাহ প্রতিদিন ওনাকে রুকিয়া করতে হবে, এরপর আল্লাহর রহমতে ইনশাল্লাহ উনি ঠিক হয়ে যাবেন। তো ওই দিনই প্রথমবারের মতো শাহেদ ভাই জানতে পারেন যে কিভাবে উনি এই সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। তো ওই মহিলার উপর ভর করা ওই রাকি জিন জানান যে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কোনো একদিন ভোরবেলা এই শাহেদ ভাই এবং তার কয়েকজন বন্ধুরা ওনার ফজরের নামাজের পরে নদীর পাড়ে হাঁটতে গিয়েছিলেন। মূলত ওই সময় ওই জিনটা ভর করেছে, তবে ওই জিনটা কেন ভর করেছে এই বিষয়ে জানা যায় না। তো বিশ্ববিদ্যালয়ে ওই সমস্যা খুব একটা না হলেও পরবর্তীতে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে। মূলত ওই যে যেদিন খোঁচা দিয়েছিল ওই খোঁচার পরপরই মূলত শরীরের মধ্যে একটা বিষ ঢুকিয়ে দেয় ওই জিনটা। এর অনেক দিন পর মূলত ওই বিষটা কাজ করতে শুরু করে। তো ওই জিনটা মানে রাকি জিনটা বলেছিল যে এক শ্রেণীর জিন আছে যারা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায় নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই, যে তাদেরকে ক্ষতি করেছে এই জন্য পিছু নিয়েছে, বিষয়টা এরকম না। তো ওই জিনটা ওই ধরনের একটা জিন। তবে ওই রাকি জিন জানায় যে রাকি জিন যখন উপস্থিত হয় তখন নাকি দূরে ওই জিনটি ছিল, ওই রাকি জিনকে দেখেই ওই জিনটা পালিয়ে গেছে। তো যার ফলশ্রুতিতে ওই জিনটাকে ওইভাবে ধরে আনতে উনি পারেন নাই, ওই জিনটা আর কি। ওই মহিলাটা দ্বিতীয় দিন বলে দেন যে কিভাবে উনি চিকিৎসা করবেন। বলে দেন যে তোমার আর আসার প্রয়োজন নাই, 6 দিন তুমি তোমার এই আত্মীয়ের বাড়িতেই থাকো, রাতের বেলা তুমি কিছু ফিল করবা, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই জিনটা নিজেই গিয়ে তোমার উপর রুকিয়া চালাবে, কোনো ভয় পেও না, তুমি ওইভাবে কিছু বুঝতে পারবে না, যদি কিছু বুঝতে পারো চুপচাপ শুয়ে থাকবা, আর কিছু করতে হবে না, তোমার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো এভাবে 7 দিন তার উপর রুকিয়া করা হয়। এই শাহেদ ভাই উনি রাতের বেলা টের পেয়েছিলেন কোনো কিছু একটা জিনিস তার পায়ের উপর আলতো করে টাচ করছে, মনে হচ্ছে ঝাড়ফুঁক করছে, এরকমটা আর কি। রুকিয়া শেষে শাহেদ ভাই আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যান এবং এই শাহেদ ভাই এখন কিন্তু একদম স্বাভাবিকভাবেই সুস্থ মানুষের মতো হাঁটতে পারছেন। শাহেদ ভাইয়ের সাথে কিন্তু আর পরবর্তীতে কিছু হয়নি। এটা কিন্তু 2024 সালের কথা বলছি, যখন শাহেদ ভাই আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে যান। দীর্ঘ অনেকটা সময় উনি কিন্তু এই সমস্যা ফেস করেছেন, দীর্ঘ অনেকটা সময় এইভাবে অনেক কষ্ট করে একটা ইয়াং মানুষ উনি কষ্ট করে দিনানিপাত করেছেন। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে শাহেদ ভাইয়ের আপন বড় ভাই উনি নাকি জিন ঘটিত কারণে পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। স্থানীয় কবিরাজের চিকিৎসায় উনি ভালো হয়েছিলেন, কিন্তু শাহেদ ভাই যখন এই সমস্যায় আক্রান্ত হয়েছিলেন তখন ওই কবিরাজ মারা গিয়েছিলেন, যার কারণে তার কাছে আর যেতে পারেন নাই। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা কখন যে কোন বিপদে আক্রান্ত হব, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন তাহলে কিন্তু খুব বিপদ। তা না হলে কিন্তু এই ধরনের হঠাৎ বিপদ থেকে আমরা রক্ষা পাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবার প্রিয় লিসেনার্স, কেমন লাগছে আমাদের এবার এপিসোডের ঘটনাগুলি? আশা করি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হচ্ছে ইনশাল্লাহ। আমাদের এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন, অবশ্যই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই পাঠাতে হবে। এছাড়া অন্য কোনোভাবে আমরা ঘটনা নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি বেশ ভিন্ন রকমের, তবে শুরুর দিকে শুনলে আপনাদের মনে হবে এ ধরনের ঘটনা অনেক আগেই শুনেছেন বা অনেকবারই শুনেছেন। তবে ঘটনাটির বিশেষত্বটা কোথায়, পুরো ঘটনাটি শুনলে বুঝতে পারবেন। আমার কাছেও বিষয়টা খুব অদ্ভুত লেগেছে, এমন এক রহস্যময় ব্যাপার যেটা আর হয়তো বা কখনোই জানা যাবে না। চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আরিয়ান দীপ্ত। গাজীপুর জেলার সদর উপজেলাতেই ওনার বসবাস। তো
তো উনি যেই অফিসে চাকরি করেন সেই অফিসের এক বড় ভাইয়ের কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। সেই বড় ভাইয়ের নাম উজ্জ্বল। ঘটনাটি বগুড়া জেলার সোনাতলা থানার একটি গ্রামে ঘটেছিল। সঙ্গতকানে গ্রামের নামটি আমরা বলতে পারছি না। তো সেই উজ্জ্বল ভাই জানান যে 2008 সালে এই ঘটনাটি ঘটেছিল। 2008 সালের কোনো এক রাতে ওই গ্রামেরই একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আব্দুল, তো তিনি তার গ্রামের কিছু পরিচিত জনদের সাথে হাতে লাইট নিয়ে ওই ট্যাটা দিয়ে মাছ ধরে না, ওইটা করতে গিয়েছিলেন। তো এই আব্দুল ভাই এমনিতে মাছ ধরতে অতটা পারদর্শী নন, আর ট্যাটা মারলেও উনি আসলে খুব একটা মাছ ধরতে পারেন না, কালে ভদ্রে পারেন আর কি। এমনিতে মাছ ধরার প্রতি তাদের খুব আগ্রহ ছিল, বিষয়টা এরকম নয় বন্ধু বান্ধবরা কখনো ডাকলে নিয়ে গেলে যেতেন, এরকমটা আর কি। তো উনি যেই জায়গাটিতে মাছ ধরতে গিয়েছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে কালীঘাট। তো ওখানে অবশ্য একটা মন্দিরও ছিল। তো মাছ ধরার এক পর্যায়ে সবাই যখন একটু দূরে দূরে সরে গেছে, হঠাৎ করে এই আব্দুল ভাই লক্ষ্য করেন যে ওনার সামনে 6 থেকে 7 কেজি ওজনের একটা বিশাল শৈল মাছ। ওখানে পানি কিন্তু খুবই সামান্য। ওই শৈল মাছটার জন্য ওই পানিটা বেশ অপ্রতুলই ছিল, মানে বেশ অগভীরও বটে। তো এই আব্দুল ভাই উনি চিন্তা করলেন যে আমি তো টেটা মেরে মাছটা ধরতে পারি না, মাছটা না হয় পলো দিয়েই ধরি। ওনার কাছে আবার পলোও ছিল, আর একটা পলো ছিল, ওইটাও উনি নিয়ে আসছিলেন। কারণ উনি চিন্তা করছেন যে টেটা দিয়ে আঘাত করতে গেলে, ছুটে গেলে মাছটা তো দ্রুত পালিয়ে যাবে, তো দেখি টেটা দিয়ে ধরতে পারি, মানে পলো দিয়ে ধরতে পারি কিনা। তো উনি 2-3 বার পলো দিয়ে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। হঠাৎ করে তার মনে হলো যে আচ্ছা, এই অগভীর জায়গায় এত বড় শোল মাছ কিভাবে আসলো? আর এত বড় শোল মাছ তো স্বাভাবিক কোনো কিছু না। উনি সন্দেহ করলেন, চিন্তা করলেন যে এই শোল মাছটা ধরা যাবে না। বিভিন্ন সময় মুরব্বীদের মুখে শুনেছেন যে রাতের বেলা এই বড় ধরনের শোল মাছ জিন বেশে এসে থাকে। তো উনি কি করলেন, উনি শোল মাছটা আর ধরলেন না। এত বড় শোল মাছ সামনে পাওয়ার পরেও উনি টেটা দিয়ে আঘাত না করে কয়েকবার পলো দিয়ে ধরার চেষ্টা করলেন, ব্যর্থ হয়েছেন। আর ওই ব্যর্থতার পেছনে কিছু কারণও ছিল। কারণ হলো উনি যেভাবে পলো দিয়ে ধরার চেষ্টা করেছেন, মনে হলো যে আটকে ফেলেছেন, পরক্ষণে দেখা গেল মাছটা ওখানে নাই, মাছটা অন্য জায়গায়। আর মাছটা কিন্তু পালিয়ে যাচ্ছে না। এরপর উনি কি করেছেন, ওই চিন্তা করে, মানে এটা ধরবেন না ওই চিন্তা করে, উনি ওই পলোটা হাতে নিয়ে, ওনার টেটাটা নিয়ে, লাইট নিয়ে উল্টো দিকে ঘুরে উনি চলে যাচ্ছেন, যার মাছ ধরবেন না। হঠাৎ করে পেছন থেকে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। উনি পেছন দিকে তাকান এবং টর্চ লাইট মারেন, দেখতে পান অদ্ভুতভাবে ওই শোল মাছটা ওনার দিকেই এগিয়ে আসছে। মাছ কি কখনো মানুষের দিকে এগিয়ে আসে পারতপক্ষে? বিশেষ করে এই ধরনের রাতের বেলা এই ধরনের মাছ, মনে হচ্ছে মাছ ওনাকে ফলো করছে। উনি এটা দেখে একটু ভয় পান। হঠাৎ করে এই আব্দুল ভাইয়ের সামনে থেকে কেউ একজন ডেকে ওঠে। তো উনি আবার তাকিয়েছেন সামনের দিকে ঘুরে, তখন দেখেন ওনারই বন্ধুবান্ধবরা। এরপরে উনি আবার পেছন দিকে টর্চ লাইট মারেন, দেখেন যে ওখানে কোনো মাছ নাই। এরপরেই বুঝতে পারেন যে উনি কোনো অস্বাভাবিক জিনিসের খপ্পরে পড়েছিলেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। ওই রাতের ওনার সাথে কিছু হয়নি। 2008 সালে আব্দুল ভাই কলেজে পড়তেন। ওই সময় তার বয়স 20 বছরের মতো, দেখতে শুনতেও অনেক সুন্দর ছিলেন, এমনটাই বলেছেন উজ্জ্বল ভাই। তো ওই গ্রামে কিন্তু ওই সময় বিদ্যুৎ আসেনি। পরের রাতের ঘটনা, আব্দুল ভাই যখন ঘুমাতে গিয়েছেন তখন প্রায় মধ্যরাত, লেখাপড়া করে শুয়ে পড়েছেন। যখন তার ঘুম ঘুম ভাব, হঠাৎ করে উনি অনুভব করলেন ঘরের টিনের চালের উপরে ধপাস করে কিছু একটা পড়ল। তবে সেই ধপাস করে পড়ার শব্দটা খুব যে বেশি ছিল বিষয়টা এরকম না। এরপর মনে হলো ওই শব্দটা একটু মানে গড় 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 করে, মানে গড়িয়ে গড়িয়ে আসে না, ওরকম করে তার যেই রুমটা, ওই রুমের চালের উপর আসলো। এরপর হঠাৎ করে তার ঘরটা ভূমিকম্পের মতো হালকা করে নড়ে উঠল এবং ওনার পড়ার টেবিলের উপর যেই কাচের গ্লাস রাখা ছিল তার উপরে একটা পিরিচ দিয়ে সেটা ঢাকা ছিল, মনে হলো সেটাও নড়ে উঠল। উনি কিন্তু সেটা অনুভবও করেছেন। এরপর উনি দেখলেন যে ওনার দরজার ওই দিক দিয়ে বেশ একটা মোটা সাদা হলুদ
ছাপযুক্ত সাপ, মনে হচ্ছে ওই ছাপের ওই ছাপযুক্ত যে জায়গাগুলো ওগুলা বেশ স্পষ্ট এবং আলোকিত হয়ে আছে, যার কারণে উনি সেটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন। ওই সাপটা তার ঘরে প্রবেশ করে। উনি তো শরীরটাকে নাড়াতে পারছিলেন না, মনে হচ্ছিল ওনার শরীরটা অসাড় হয়ে গিয়েছে। ওই সাপটা কি করলো, তার ঘরে প্রবেশ করে প্রথমে পড়ার টেবিলের ওখানে গেল, এরপর আস্তে আস্তে খাটের উপরে উঠে পড়ল। আব্দুল ভাইয়ের পেটের উপর দিয়ে তার পায়ের দিকে নেমে এসে পায়ে একটা প্যাচ লাগালো আর কি, মানে তার পা জড়িয়ে ধরলো। এরপর ওই পুরো সাপটা একটা আলোর কণায় পরিণত হলো, মানে মনে হচ্ছে যে কোনো একটা লাইট যদি পায়ের সাথে পেঁচিয়ে দেওয়া হয় যেরকমটা হয় না, ওই রকম। এরপর আস্তে আস্তে এই আলোটা ওই পায়ের দিক থেকে সরে গিয়ে একটা মানুষের আকৃতি ধারণ করলো। মূলত এটি একটি নারীর আকৃতি ধারণ করে, মানে মহিলার আকৃতি ধারণ করে। ওইদিকে তো আব্দুল ভাই তো একদম শরীর অসাড় হয়ে আছে। মূলত এটি একটি পরী ছিল। তো পরীটি আব্দুল ভাইকে বলে যে, আব্দুল, তোমাকে কিন্তু চিল্লাচিল্লি করতে নিষেধ করছি, খবরদার চিৎকার করো না, তোমার সাথে আমি কিছু কথা বলবো, এরপর চলে যাব। আর যদি তুমি চিৎকার চেঁচামেচি করো তাহলে তোমার ক্ষতি হবে। তো এই কথা বলার পর এই আব্দুল ভাই উনি ওনার শরীরের জোর ফিরে পেলেন। তো কি বলবে এই মেয়েটা? আব্দুল ভাই কিন্তু চুপচাপ রয়েছেন, উনি কোনো কথা বলছেন না। তখন ওই পরীটা আব্দুল ভাইকে বলেন যে, তোমার সাথে এর আগে আমার দেখা হয়েছে, তবে তুমি আমাকে চিনতে পারবে না। তখন ওই আব্দুল ভাই বলছেন, হ্যাঁ আমি তো আপনাকে চিনতে পারছি না, আমি তো আপনাকে আগে কখনো দেখিই নাই। তখন ওই পরীটা বলছে, তোমার কি সেই শৈল মাছের কথা মনে আছে গত দিনের? আমি সেই শৈল মাছ, আমি মাছের রূপে আসছিলাম, তোমাকে দেখা দিতে চেয়েছিলাম, হঠাৎ করে তোমার বন্ধু চলে আসার কারণে আমি আর দেখা দিতে পারিনি। তো আজকের মতো এ পর্যন্তই থাক, পরবর্তীতে তোমার সাথে আবার কথা হবে। এই কথা বলেই নাকি ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল ভাই রাতে ঘটে যাওয়া সব ঘটনা তার মাকে খুলে বলে। তখন তার মা তাকে বলে, তুই তো স্বপ্ন দেখেছিস, এগুলো সত্যি না, দোয়া কালাম করে ঘুমাবি। দ্বিতীয় রাতের ঘটনা, ঠিক মধ্যরাতের শেষ দিকে আবার হঠাৎ করে আব্দুল ভাই বুঝতে পারেন যে ওনার ঘরের রুমটা হঠাৎ করে কেঁপে উঠল, মনে হলো চাল সহ কেঁপে উঠল। তো ওই রাতে আব্দুল ভাই উনি না ঘুমিয়ে ঘুমানোর ভান করেছিলেন। তো আগের রাতে ঠিক যেভাবে এসেছিল ওই সাপটা, সাপের রূপ ধরে ওভাবে আসলো, ঠিক একই রকমভাবে ওনার শরীরের উপর দিয়ে গিয়ে পা পেঁচিয়ে ধরে একটা আলোকোজ্জ্বল অবয়ব ধারণ করে, সেটা আবার পা থেকে সরে গিয়ে একটা মানুষের রূপ ধারণ করে, ঠিক গতদিন বা গত রাতে যেটা হয়েছিল। তো হওয়ার পরেই বলছে যে, আব্দুল, আমি জানি তুমি কিন্তু ঘুমাও নাই। তো এই কথা শুনে কিন্তু আব্দুল ভাই খুবই ভয় পেয়েছিলেন। তারপর একটু মনে সাহস নিয়ে চোখ খোলেন। তো ওই অবয়বটি, মানে ওই পরীটি আব্দুলকে বলে যে, আব্দুল, তোমাকে আমি আমার দেশে নিয়ে যেতে চাই, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তখন ওই আব্দুল ভাই উনি বলছেন যে, আপনি আমার কাছে চানটা কি বলেন তো? এটা তো কোনো চাওয়া হইতে পারে না, আপনি কেন আমাকে আপনার দেশে নিয়ে যাবেন? আপনার সাথে আমার কি সম্পর্ক? তো ওই পরীটা বলে, তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে নিয়ে যাব। তখন ওই আব্দুল ভাই বলছেন যে, দেখেন, এগুলা হয় না, এগুলা হওয়া উচিত না, আপনি আপনার জগতে থাকেন, আমি আমার জগতে থাকি, এটাই ভালো। তো উনি সাহস করে এগুলো বলছেন, কিন্তু পরীটা বলছে, না না, আমি তোমাকে নিয়ে যাবই। একটা পর্যায়ে আব্দুল ভাই বলছেন, ঠিক আছে, আমাকে কিছুদিন সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। তো এর মধ্যে এই যে এই ব্যাপারগুলো যে কাউকে বলা যাবে না, এটা সেটা, এই বিষয়গুলো যে আসলে তাকে বলেছিলেন কি না ওই পরীটা, এটা খুব একটা বেশি জানা যায় না। তো এরপরে কি হয়, এই যে আব্দুল ভাই উনি কি করেছেন, ওনার দুই বন্ধু ছিল, রফিক এবং তালেব, এদেরকে সব ঘটনা খুলে বলেন। তখন তারা আবার এই বিষয়টা নিয়ে বেশ রসিকতাও করেন। এরপরে এই আব্দুল ভাইয়ের মনে একটা দুষ্টু বুদ্ধি আসে। তবে সেই দুষ্টু বুদ্ধিটা যে কি, এটা আমরা বলতে চাচ্ছি না সঙ্গত কারণে। এরপরে কি হয়, ওই রাত্রেই ওই পরীটা আসে। পরীটা আসার পরে ওই আব্দুল ভাইকে বলেন যে, আব্দুল, তুমি যে দুষ্টুমি যেই ভাবনা চিন্তা করেছো, এটা কিন্তু আমি জানি। তো তোমার এই বিষয়টা তো জেনে ফেলেছি, তো যাই হোক, তুমি চলো আমার সাথে আমার দেশে। তো ওই রাত্রে আব্দুল ভাই রাজি হন।
তাকে নাকি নিয়ে যাওয়া হয়। পরের দিন দুপুর 1:30 কি 2টোর দিকে তার বাড়ি থেকে একটু দূরে রাস্তার পাশে ধপাস করে কি যেন পড়ে। ওখানকার লোকজন দেখে যে কী ব্যাপার, হঠাৎ করে রাস্তার পাশে কি ধপাস করে পড়লো। দেখা যায় রাস্তার পাশের যে ঢালু গড়িয়ে রাস্তার নিচে পড়ে গেছে একজন ব্যক্তি। তখন তার জ্ঞান নাই। তো লোকজন গিয়ে দেখে, আরে এটা তো আব্দুল। দ্রুত তার বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে বাড়ির লোকজন সে তাকে ধরাধরি করে নিয়ে যায়। একদিন পর তার জ্ঞান ফেরে। যখন বাড়ির লোক জিজ্ঞেস করে কি হয়েছিল, তখন এই আব্দুল ভাই বলে, আমার কিচ্ছু মনে নাই, আমি কিছুই বলতে পারি না। মানে বলবে না যে আমি অমুক জায়গায় গেছিলাম, এইভাবে নিয়ে গেছিলো, এইটা দেখছি, এইটা খেয়েছি, মানে খাইছি, এইটা আমাকে এমন কিছু দিয়েছে, ওখানকার লোক জিনিসগুলো এরকম ছিল, মানে ওরা কিচ্ছু মনে নাই, কিচ্ছু বলতে পারেন না। এর পরপরই নাকি বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন উনি হয়েছিলেন, ছোটোখাটো ঘটনা। তবে সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো উনি নাকি মাঝে মাঝেই উধাও হয়ে যেতেন। আর উধাও হওয়ার পর উনি আবার ফেরতও আসতেন। হঠাৎ করেই ধপাস করে কোথা থেকে যেন পড়তেন। কখনো কখনো পুকুরের পাশে পড়তেন, রাস্তার পাশে পড়তেন, এরকম ঘটনা ঘটত। একদিন কি হয় যে উনি একটা বাসায় প্রাইভেট পড়াতেন একটা ছোট বাচ্চাকে। তো ওই বাচ্চার মা সন্ধ্যার পর তাদের ঘরের পাশ থেকে একটি ধপাস করে শব্দ পান। মনে হলো আকাশ থেকে কিছু একটা পড়েছে, এরকম একটা শব্দ। তো উনি দ্রুত বাইরে এসে দেখেন যে তার বাচ্চার প্রাইভেট শিক্ষক এই আব্দুল ভাই। এটা কিন্তু মাগরিবের নামাজের কিছুক্ষণ পরপরই ঘটনা ঘটেছে আর কি এটা। তো এরপর তো দ্রুত এই আব্দুল ভাইয়ের বাড়িতে খবর দেওয়া হয়। আব্দুল ভাই কিন্তু ওই সময়ে নিখোঁজ ছিলেন বলতে দুপুরের পর থেকে তাকে আসলে পাওয়া যাচ্ছিল না। হয়তো বা কোথাও গিয়েছে, উনি তো আসলে বড় মানুষ, উনি তো শিশু না, কোথাও যেতেই পারেন, কলেজে পড়ুয়া একজন স্টুডেন্ট উনি। তো বাড়ির লোকজন আসে, তাকে নিয়ে যায়। বাড়ির লোকজন চিন্তা করে যে আসলে এই বিষয়টা থেকে তো তাকে বের করে আনা দরকার। এভাবে ধপাস করে কোথা থেকে পড়ে। ভালো একজন হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তো হুজুর নাকি রুকিয়া করে এক পর্যায়ে ওই পরীটাকে হাজিরও করেছিল, কিন্তু ওই পরীটা এতটাই শক্তিশালী ছিল যে কোনো ধরনের কোনো কথাই বলে নাই, না বলেই নাকি চলে গিয়েছিল। কেন এর কাছে এসেছে, কেন নিয়ে গিয়েছিল, আচ্ছা নিয়ে যদি গিয়েই থাকে তাহলে কেনই বা এইভাবে কষ্ট দিয়ে তাকে ধপাস করে ফেলে দিয়ে চলে যায়। আর ও তো কিচ্ছু বলতে পারে না এরপরে যে কি হয়েছিল, কোথায় গিয়েছিল, কোনো কিছু তার মনে পড়ে না। তো হুজুর তাকে রুকিয়া করে দেন, তেল পড়া পানি পড়া দিয়ে দেন। তো ওই হুজুর বলে দেন যে আব্দুল ভাইকে যত দ্রুত সম্ভব বিয়ে করিয়ে দিতে, তাহলে হয়তো আল্লাহর রহমতে আব্দুল ভাই সুস্থ হয়ে যাবেন। হুজুরের কথা মতো আব্দুল ভাইকে দ্রুততার সাথেই বিয়ে দেওয়া হয়, কিন্তু সংসারটি স্থায়ী হয়নি। 6 থেকে 7 মাসের মধ্যেই সেই সংসারটা ভেঙে যায়। এর 1 বছর পর ওনাকে আবার বিয়ে দেওয়া হয়। ওই ঘরে ওনার একটি মেয়ে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 2021 সালে এই সমস্যার কারণে এই আব্দুল ভাই নাকি মারা গিয়েছিলেন। সবচাইতে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আসলে আব্দুল ভাইকে যে নিয়ে যেত, কোথায় নিয়ে যেত, এটা কখনোই উনি বলতে পারেন নাই, কারণ ওনার কিছু মনে থাকতো না। আর নিয়েই যদি যাবে, কেন ওনাকে এভাবে ফেলে দিয়ে যেত? এভাবে ফেলে দিয়ে তো উনি কষ্ট পেতেন, কেন এমনটা করতো? এইটার কোনো উত্তরও পাওয়া যায় নাই। এটা এক রহস্যই রয়ে গিয়েছিল। আর সবাই ধারণা করে উনি এমন কোনো ভুল করেছিলেন যেই ভুলের খেসারত উনি দিয়েছিলেন, কিন্তু কি সেই ভুল, এই ভুলটাও জানা যায়নি। ওই পরীটাকে একবারই শুধু হাজির করা গিয়েছিল, তারপরও সে কোনো কথা না বলে চলে গিয়েছিল। আসলেই ব্যাপারটা কি ছিল, এটা আজও এক রহস্যই রয়ে গিয়েছে। এই জন্যই এই ঘটনাটির শিরোনাম আমরা দিয়েছি রহস্যময় ভুল। আসলেই সে আসলে কি করেছিল, কেনই বা তাকে এই ধরনের একটা কষ্ট দিয়েছিল, কেনই বা ওই পরীটা এই আব্দুল ভাইয়ের কাছেই এসেছিল, এটাও কিন্তু আসলে আজও জানা যায়নি। প্রিয় লিসেনার্স, আসলে অনেক কিছুই ঘটে যায় মানুষের জীবনে, সেগুলো জানা যায় না। যেমনটা মাহানুর সামারার ঘটনা মনে আছে, যেটা আমাদেরকে সাংবাদিক এনামুল হক আবির ভাই পাঠিয়েছিলেন। জাহাঙ্গীর ভাইয়ের ঘটনা, জাহাঙ্গীর ভাইয়ের কী অপরাধ ছিল,
আপাতত দৃষ্টিতে সেটা একটা ভুল ছিল, তবে সেই ভুলের কারণে ভয়ঙ্কর খেসারত দিতে হয়েছিল তাকে। শুধু তাকে দিতে হয়েছিল বিষয়টা এরকম না, পুরো পরিস্থানকেই দিতে হয়েছিল। আপনারা মাহনুর সামারা ঘটনা যারা শুনেছেন তারা এই বিষয়টা জানেন, যারা শোনেননি তারাও কিন্তু আমাদের ওই ঘটনাটি শুনে আসতে পারেন। জাহাঙ্গীর ভাইয়ের কবরের একটি ছবি সাম্প্রতিক সময়ে এনামুল হক আবির ভাই আমাদের গ্রুপে পোস্ট করেছেন, দেখেছেন যে জাহাঙ্গীর ভাইয়ের কবরের উপরে একটি বিশাল সুপারি গাছও হয়ে গেছে। একটা সুদর্শন যুবক, তরতাজা তাগড়া যুবক কিভাবে মারা গেল, সকলের চোখের সামনে ধুকে ধুকে মারা গেল। আসলে কখন কার জীবনে কোন অমানিসার অন্ধকার নেমে আসবে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন তাহলে কোনোভাবেই আমরা আসলে এগুলোর মোকাবেলা করতে সক্ষম হব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 133তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের 133তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মেহরাব হোসেন সিয়াম। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়পুর পশ্চিমপাড়া গ্রামে। ঘটনাটি মূলত ঘটেছিল ওনার আপন মামার সাথে। সালটা ছিল 2017। এই সিয়াম ভাইয়ের দাদার বাড়ি এবং নানার বাড়ি একই গ্রামে। ঘটনাটি মূলত একমাত্র আপন মামার সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা, যেটা আসলে মনে করাটাই ওনার জন্য খুব একটা কষ্টদায়ক ব্যাপার। এবং উনি যেভাবে লিখে পাঠিয়েছেন, না জানি লিখতে ওনার কতটুকু হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। চলুন ঘটনাটি শুনি। দিনটা ছিল 2017 সালের কোনো এক অমাবস্যা। দিন বললে ভুল হবে, রাত। সেই অমাবস্যার রাতে রাত আনুমানিক 9টার দিকে সিয়াম ভাইয়ের নানা কাছ থেকে ফেরার পথে এই মারুফ মামা আর সিয়াম ভাইয়ের জন্য কিছু আতশবাজি এবং পটকা কিনে নিয়ে আসেন। বয়সে কিন্তু এই মারুফ মামা সিয়াম ভাইয়ের থেকে 13 বছরের মতো ছোটই হবেন আর কি। সুতরাং দুজনের বয়সই তো কম। যেহেতু সিয়াম ভাইয়ের নানা আতশবাজি এবং পটকা কিনে নিয়ে আসছেন, তো মারুফ মামা আর সিয়াম ভাই দুজনে সেগুলো ভাগাভাগি করে নেন। দুজনে দুজনের বাড়িতেও ফেরত গিয়েছেন, বাসায় গিয়ে খাবার খেয়ে শুয়েও পড়েন। তো পরের দিন বিকেলবেলা এই সিয়াম ভাই তার মামাকে ক্রিকেট খেলার জন্য ডাকতে গিয়েছেন। এখানে বলে দিই যে ওনাদের বয়স তখন কত ছিল। এই মারুফ মামার বয়স তখন 16-র কাছাকাছি, আর সিয়াম ভাইয়ের বয়স 17+। তো যখন ক্রিকেট খেলার জন্য মামাকে ডাকতে গিয়েছেন তখন দেখা গেল উনি বিছানায় শুয়ে আছেন। তো খেলতে যাবার কথা বলে উনি এক বাক্যে নিষেধ করে দিলেন যে শরীরটা ওনার ভালো লাগছে না। তো ওনার এই কথা শুনে সিয়াম ভাই কিছুটা বিচলিত হলেন। ওনাকে দেখে মনে হলো যে সিয়াম ভাইয়ের কাছে তার মামা কিছু একটা লুকাচ্ছেন এবং সে বেশ ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। এদিকে সিয়াম ভাই চিন্তা করেছেন হয়তোবা তার মা মারা গিয়েছেন, তো মানে সিয়াম ভাইয়ের নানি মারা গিয়েছেন কিছুদিন আগে, এই চিন্তা করে হয়তোবা কোনো কারণে তার মনটা খারাপ। উনি অবশ্যই এখান থেকে চলেও গেলেন, মানে সিয়াম ভাই চলে গেলেন খেলতে। সেদিন রাত্রে উনি যখন আবার নানা বাড়িতে গেলেন দেখলেন যে মারুফ মামার শরীরে অনেক জ্বর। এদিকে বাড়ির সকলেই মারুফ মামাকে দেখতে গিয়েছেন। জ্বরের ঘোরে এলোমেলো কথাবার্তা বলছিলেন তিনি। এদিকে ওই রাত্রেই এই মারুফ মামার বাবা মানে সিয়াম ভাইয়ের নানা ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসেন। তো স্বাভাবিকভাবেই খাবার এবং ওষুধ খেয়ে কিছু সময় পরে উনি ঘুমিয়েও পড়েন। রাত আনুমানিক প্রায় 2:45টার দিকে হঠাৎ করে এই সিয়াম ভাইয়ের নানা ফোন করেন সিয়াম ভাইয়ের মায়ের ফোনে এবং বেশ কান্না সুরে বলেন যে তোরা তাড়াতাড়ি বাড়িতে আয়, এই মারুফের কিছু একটা হয়েছে। তো এই কথা শোনার সাথে সাথে এই সিয়াম ভাইয়ের মা তো ওনাকে তাড়াতাড়ি ডেকে তুলেছেন, বাড়ির অন্যদেরকে ডেকে তুলেছেন, তাড়াতাড়ি মারুফকে দেখতে যেতে হবে। তো ওনারা যখন ওখানে গিয়েছেন, কাছাকাছি তো ছিল বাড়িগুলো, তখন এই মারুফ মামা খুব জোরে জোরে কথা বলছেন।
শুধু একটা কথাই বলছিলেন যে মারুফ মামার চারপাশে নাকি অনেক মাকড়সা টাইপের প্রাণী এবং অনেক অদ্ভুত কিছু প্রাণী যা আগে কখনো উনি দেখেন নাই, সেগুলো নাকি তার দিকে ধেয়ে আসছে। তো এই সমস্যাটা নাকি তখনই বেশি হতো যখন চারপাশ অন্ধকার হতো এবং মারুফ মামা ঘুমানোর চেষ্টা করতেন। তাই এরপর সবাই মিলে এই সিয়াম ভাই নানাকে বললেন যে আসলে ঘটনা কি, কখন থেকে এটা শুরু হয়েছে। তখন এই মারুফ মামার বাবা মানে সিয়াম ভাই নানা বললেন যে এই ঘুমের মধ্যে খুব জোরে চিৎকার দিয়ে ওঠে, যে আমাকে বাঁচাও রে, এই বলে চিৎকার দিয়ে ওঠে। এরপরেই তো ও এইগুলো বলছে। তো মারুফ মামাকে সবাই তো সান্ত্বনা দিয়েছে, আরে কিছু হয় নাই, দুঃস্বপ্ন দেখেছি, সেটা এই ধরনের কথা আর কি বলা হয় আর কি, স্বাভাবিকভাবেই মানুষকে সাহস দেওয়ার জন্য, আশ্বস্ত করার জন্য যেটা বলা হয় আর কি। কিন্তু এই মারুফ মামা ঘরের এক কোণের দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে থাকেন এবং ওনার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বলে ওঠে, ও আমাকে বাঁচতে দেবে না। তো মারুফ মামার এমন কথা শুনে ওনারা সবাই বুঝতে পারেন যে ওনার সাথে খুবই অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। এদিকে সিয়াম ভাইয়ের নানা বলছে যে বাবা, হঠাৎ করে তোর কী এমন হয়েছে, তুই কি দেখছিস, আমাদেরকে খুলে বল। তো নানার এ কথা শুনে মারুফ মামা কিছুক্ষণ চুপ হয়ে এরপর অমাবস্যা রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা বলে। সেই অমাবস্যা রাতে ওনার সাথে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল। মূলত ওই অমাবস্যার রাতে সিয়াম ভাইয়ের নানা এই সিয়াম ভাই এবং মারুফ মামার জন্য ওই পটকা এবং আতশবাজি নিয়ে এসেছিলেন, সেগুলো তো ওর ভাগাভাগি করে নিলেনি। তো এগুলো ফোটানোর পর খাবার খেয়ে তার কাছে আরও কিছু পটকা যেগুলো ছিল সেগুলো ফোটানোর জন্য বাইরে গিয়েছে এবং ওখানে তার কিছু বন্ধুরাও এসেছিল আর কি। ওই বন্ধুরা ছিল মোট 3 জন। তাদের নাম, একজনের নাম হচ্ছে মঈন, আরেকজনের নাম হাসান, আরেকজনের নাম শানু। এই মঈন, হাসান, শানু এই 3 জনকে সাথে নিয়ে মোট 4 জন তখন এই মারুফ মামা কী করছেন, ওদের এলাকায় তো অনেকগুলো পুকুর রয়েছে, ছোট বড় অনেক পুকুর রয়েছে। এর মধ্যে একটা পুকুর রয়েছে প্রায় 4.5 বিঘা জায়গা নিয়ে। ওই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে, মানে মাছ চাষ হয় সেখানে। এমনও মাছ রয়েছে যার এক একটার ওজন 8 থেকে 10 কেজি। তো ওনারা চিন্তা করেছেন যে আজকে রাত তো অমাবস্যা, অন্ধকার, আজ তো অনেকেই বাইরে থাকবে না রাতের বেলা, এই সুযোগে ওই পুকুর থেকে তারা মাছ চুরি করবেন, মানে মাছ ধরবেন আর কি বড়শি দিয়ে। তো ওনারা 4 জনই একমত, আসলে প্ল্যানটা আগে থেকেই করা ছিল। তো ওনারা মাছ ধরার জন্য সুত এর ব্যবস্থা করেছে। সুত বলতে সুতা না, কিন্তু স্থানীয়ভাবে মাছ ধরার জন্য অনেক বড় সুতার সাথে বড়শি বেঁধে মাছের খাবার দিয়ে যেভাবে মাছ ধরে, এটাকে ওনারা স্থানীয়ভাবে সুত বলেন আর কি। এদিকে পুকুরের বর্ণনাটাও একটু দেই। পুকুরের পশ্চিম পাশে পুকুরের মালিকের বাসা, দক্ষিণে মসজিদ এবং কিছু বাড়িঘর, পূর্বে কিছু জায়গা নিয়ে বেশ পুরাতন কিছু গাছ আর ঘন জঙ্গল, আর উত্তরে কিছু বাড়ি। তো ওরা সবাই এই মারুফ মামা আর কি তার 3 বন্ধু, এই 4 জন কী করেছিলেন, সব কিছুর ব্যবস্থা করতে করতে রাত প্রায় 1টা বেজে যায়। তো ওনারা 4 জন মিলে পুকুরের ওই পূর্ব পাশে ঘন জঙ্গলে অবস্থান করছিলেন, কারণ মাছ তো করবেন চুরি, ওপেন জায়গায় তো আসলে বসা যায় না। আর এই বয়সেই কিন্তু এই 4 জনই কিন্তু সিগারেট খেতেন, যার কারণে তাদের সিগারেট কেনারও প্রয়োজন পড়ে। তো 3 জন, মানে ওই যে 3 যে বন্ধু আর কি, মঈন, হাসান, শানু, এই 3 জন এই মারুফ মামাকে নাকি একা ওখানে রেখে একটা দোকানে গিয়েছে। ওই রাস্তার পাশে একটা দোকান ছিল, ওই দোকানদার আবার দোকানেই ঘুমাতো, যাকে আসলে সবসময় ডাকলেই পাওয়া যেত। অনেকেই ওই দোকান থেকে তাকে ডেকে উঠিয়ে মাল কিনতো রাতের বেলা, এমন একটা অবস্থা আর কি। তো ওই 3 জন ওখানে গিয়েছে। তো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, তারা তখনও আসে নাই। তো মারুফ কিন্তু ওইখানে চুপচাপ বসেছিল। হঠাৎ করে মারুফ মামা নাকি জঙ্গলে কোনো কিছুর উপস্থিতি লক্ষ্য করে। তো ওটা দেখে মারুফ মামা প্রথমে চিন্তা করেছেন যে এই পুকুরের মালিক আবার আসছে কিনা, কিন্তু মনে হলো না, এরকম কিছু না। এই চিন্তা যখন উনি করেছেন যে না ওরকম কিছু না, তখন মারুফ মামা একটু এগিয়ে গিয়েছেন। তো এগিয়ে যখন ওই জিনিসটা দেখার জন্য গিয়েছেন, তখন দেখেন যে তার পাশে একটা বড় খেজুর গাছ রয়েছে। ওই খেজুর গাছ থেকে একটা অবয়ব, দেখতে কিছুটা বামন আকৃতির, তার চোখ দুটো নাকি আগুনের গোলার মতো। এই অবয়বটা এই মারুফ মামার দিকে ঘাড় ঘুরিয়ে গাছ থেকে নেমে হামাগুড়ি দিয়ে কিছু অদ্ভুত শব্দ করতে থাকে।
আর শব্দ করতে করতে যে মারুফ মামার দিকে আগাবে বিষয়টা এরকম না, শব্দ করতে করতে জঙ্গলের অন্য সাইডে চলে যায়। তো মারুফ মামা ওই অবয়বটা দেখে এক চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। তখন কিন্তু কাউকে কিছু বলেনি। মূলত এরপর থেকেই এই মারুফ মামার সাথেই ঘটনা ঘটা শুরু হয়েছে। তো মারুফ মামার কাছ থেকে এই ঘটনা শুনে বাড়ির সবার কারোর বুঝতে বাকি থাকলো না যে আসলে তার সাথে কি ঘটেছে। ওই রাত থেকেই মারুফ মামার কোনো কিছু খেতে পারছিলেন না, এমনকি পানিও খেতে পারছিলেন না। পরের দিন সকালবেলা সিরাজগঞ্জের বড় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। উনিও মারুফ মামাকে দেখে কিছুই বলতেই পারলেন না। কবিরাজ 2 দিন সময় চেয়ে বসেন। এর মধ্যে তো মারুফ মামার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আরও অনেক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, তারাও কিছুই বলতে পারে না। আর এই যে কবিরাজগুলো কোনো কিছুই বলতে পারেনি, এমনকি ওকে ভয় দেখানো ওই খারাপ অবয়বকেও কোনো কবিরাজ হাজিরই করতে পারছিল না। সিয়াম ভাইয়ের ভাষ্য অনুযায়ী ওনার কাছে এবং ওনার অন্যান্য যে আত্মীয় স্বজন তাদের কাছে মনে হয় কবিরাজগুলো ওনাদের কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছে। 2 দিন পরে বড় এক কবিরাজের কাছে এই মারুফ মামাকে নিয়ে যাওয়া হলে তো সেই কবিরাজ মারুফ মামাকে কিছু রুকিয়া করে পানি পরা দেন। এরপর ওই কবিরাজ বলেন যে ওই কবিরাজ তার অনুগত জিনদের মাধ্যমে ওই অবয়ব সম্পর্কে শুধু এতটুকুই তথ্য জানতে পেরেছেন যে ওটা নাকি খুবই দুষ্টু প্রকৃতির একটা জিন, বহুকাল আগে থেকে ওখানে সে বসবাস করছে। আর এই জিনটা নাকি খুবই শক্তিশালী একটা জিন, যাকে হাজির করা এই কবিরাজের সাধ্যের বাইরে। আর এই জিনটা কালো জাদুতে খুবই পারদর্শী। আর ওই অমাবস্যার রাতে এই মারুফ তাকে বিরক্ত করেছে, হয়তোবা এই কারণেই ওই জিনটা তার ক্ষতি করেছে। কিন্তু ওই জিনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। আর শুধু ওই কবিরাজ কেন, কোনো কবিরাজই নাকি এই মারুফ মামাকে সুস্থ করার জন্য কোনো সহযোগিতা হয়তোবা করতে পারবে না, এমনটাই জানিয়ে দেন। কবিরাজ এটাও জানান যে কবিরাজের কাছে জিনেরা রয়েছে, সেই জিনেরাও নাকি ওই জিনটার কাছে যেতে ভয় পায়, কারণ ওই জিনটা অনেক খারাপ খারাপ ব্ল্যাক ম্যাজিক জানে, জিনদের ক্ষতি করে ফেলে, এই জন্য তারা কাছে যেতে ভয় পাচ্ছে। আশেপাশের জিনদের কাছ থেকে কিছু তথ্য নিয়েছিল, সেই তথ্যের আলোকেই মূলত ওই কবিরাজকে যেটা বলে কবিরাজও সেটাই এই মারুফ মামার পরিবারকে বলেন আর কি। কবিরাজ মারুফ মামার পরিবারকে বলে দেন যে আপনারা আল্লাহর কাছে সাহায্য চান, এছাড়া আর কোনো উপায় দেখি না। এদিকে দিন যতই যায় মারুফ মামার অবস্থা ততই খারাপ হয়ে যাচ্ছে। একদম শুকিয়ে মারুফ মামা প্রায় কঙ্কাল হয়ে গেছে। একটা সময় মারুফ মামা শুধু বলতে থাকে, আমাকে সবাই মাফ করে দাও, আমাকেও বাঁচতে দেবে না। এমনকি ওই পুকুরের মালিকের কাছেও মারুফ মামা মাপ চেয়েছেন। মারুফ মামার এই খারাপ অবস্থা দেখে এলাকার অনেক মানুষই আসতো মারুফ মামাকে দেখতে। মারুফ মামা সবার কাছে ক্ষমা চাইতেন। আসলে আল্লাহ ছাড়া তাদের কাছে আর কোনো কিছু চাওয়ার ছিল না, যে ওই পরিবারের কেউ যে বলবে আমার ছেলেকে সুস্থ করে দাও, একমাত্র আল্লাহ ছিলেন ভরসা। সব কবিরাজ সুস্থ করতে ব্যর্থ হয়েছেন। আর সিয়াম ভাই বলেছেন উনি যখন মারুফ মামাকে জড়িয়ে ধরতেন তখন একটা জিনিস খেয়াল করতেন, সেটা হলো মারুফ মামার শরীরে হাত দিলে মনে হতো না যে মারুফ মামার শরীরে কোনো রক্ত আছে। আর মারুফ মামা না পারতো ঘুমাতে, না পারতো কিছু খেতে, কিছু মুখে দিলে মারুফ মামা বলতো কে যেন ওর গলা টিপে ধরে আছে। সবসময় বলতো ওই যে দেখো তোমরা, ও আমাকে দেখে হাসছে, ওর কাছে অনেক বড় বড় কালো মাকড়সা রয়েছে যেগুলোর চোখ দিয়ে আগুন বের হচ্ছে। মারুফ মামা নাকি হাতের পাশে একটা লাঠি নিয়ে রাখতেন আর বলতেন যে কাছে আসলেই ওদেরকে লাঠি দিয়ে পিটানি দিব। এভাবে 5-6 দিন চলার পর মারুফ মামা আল্লাহর ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে ওনার মৃত্যুর আগে এতটাই কষ্ট হচ্ছিল যে সিয়াম ভাই জানিয়েছেন যে ওনার সুস্থতার জন্য দোয়া করার পরিবর্তে একটা সময় মুখ দিয়ে এটা বের হতো যে আল্লাহ আর কষ্ট তাকে দিও না, হয় সুস্থতা দান করো তাহলে তাকে মৃত্যু দান করো, তার আর কষ্ট দিও না। তো এই মারুফ মামা মারা যাবার 2 বছর পর সিয়াম ভাইয়ের কলেজের এক বন্ধুর সাথে পরিচয় হয়, যার বাসা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। তো
ওনার ওই বন্ধুর এক চাচা ছিলেন পেশায় একজন কবিরাজ। তো উনি সময় করে ওনাদের বাড়িতে ঘুরতে গিয়ে ওনার বন্ধু চাচাকে মারুফের সাথে ঘটে যাওয়া সেই অমাবস্যা রাতে কী হয়েছিল সব কিছু বলার পর উনি সিয়াম ভাইকে বলেন যে ওই জিনটা নাকি কয়েকশো বছর ধরে ওই স্থানে বসবাস করে আসছে, আর ও এতটাই কালো জাদুর চর্চা করে, ওর সাথে টেক্কা দেওয়ার মতো শুধু জিন না, অনেক বড় বড় মানুষ কালো জাদু যারা জানে আর কি, মানে ব্ল্যাক ম্যাজিশিয়ান, তারাও কিন্তু পারে না। আর এই কারণেই মূলত অনেক কবিরাজ তার সাথে কোনো ঝামেলাই জড়াতে চায় না। বিশেষ করে এই ধরনের জিন যারা আছে এদের সাথে কোনো ঝামেলাই জড়াতে চায় না, তাতে আরও বড় ক্ষতি হয়। রুগী তো সুস্থ হয়ই না, উল্টো ওই কবিরাজের বংশসহ নির্বংশ করে ফেলে। মূলত এই সমস্ত কারণেই ওই কবিরাজগুলো বিভিন্ন কথাগুলো লুকিয়ে গিয়েছিলেন, তারা বলতে চান নাই আর কি। আর এই ধরনের সমস্যা যদি কারোর সাথে একবার শুরু হয় সেটা নাকি অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যু দিয়েই শেষ হয়, যেটা মারুফের সাথে হয়েছিল। তো এটি ছিল ঘটনা। আর ওই যে পুকুরটা, যে পুকুরটায় অনেক বড় বড় মাছ পাওয়া যায়, মাছ মূলত সেখানে চাষও হয়, ওই পুকুরের মালিকও রয়েছেন। তো ওই পুকুরটা সৃষ্টির পেছনেও নাকি একটা ভয়ঙ্কর ঘটনা রয়েছে, যেটা সিয়াম ভাই পরবর্তীতে আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডের 5টি ঘটনা কিন্তু হয়ে গেল। কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন। আর দেখতে দেখতে আমরা কিন্তু এবারের এপিসোডের একদম শেষ ঘটনায় চলে এসেছি। তো চলুন এবারের 133 নম্বর এপিসোডের শেষ ঘটনাটা শুনে আসি। আবারও প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলে এলাম আমাদের এবারে 133তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মুস্তাক আহমেদ জয়। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইছাইল গ্রামে। উনি যার ঘটনা দিয়েছেন তিনি এই ফুলবাড়িয়ারই আরেকটি গ্রামের বাসিন্দা। সেই গ্রামের নাম হচ্ছে কালাদেহ। মূলত ওই কালাদেহ একটা বাজার রয়েছে, ওই কালাদেহ বাজারের পাশেই ওনার বাড়ি। আর তার নাম হচ্ছে রাসেল। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে মালদ্বীপে রয়েছেন। মালদ্বীপে উনি ডুবুরির কাজ করেন। আমরা জানি মালদ্বীপের চতুর্দিকে সমুদ্র, মালদ্বীপ একটা দ্বীপ রাষ্ট্র, সেখানে কিন্তু সামুদ্রিক বিভিন্ন জিনিস আহরণ করতে হয়, সেখানে ডুবুরি পেশার একটা ভালো কদর রয়েছে। তো ঘটনা কিন্তু ডুবুরি পেশা রিলেটেড নয়, এই ঘটনাটি গ্রামের একটি ঘটনা। চলুন শুনে আসি সেই ঘটনাটি। ঘটনাটির সময়কাল 2012 সালের দিকে। তবে 12 সালেরও আরও 5 বছর আগে আমাদেরকে ফেরত যেতে হবে। তখন একটি ঘটনা ঘটেছিল। এই কালাদেহ বাজার থেকে একটু আগে মাঠের ভেতরে একটা গাছ ছিল। ওই গাছে পারিবারিক কলহের জের ধরে এক মহিলা আত্মহত্যা করেন। গলায় দড়ি লাগিয়েই আত্মহত্যা করেছিলেন। সকালবেলায় কৃষকরা যখন মাঠে যান তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন, লোকজন চলে আসে। অনেকেই সেই ডেড বডি দেখেছিলেন। এই অনেকের মধ্যে ছিলেন রাসেল ভাই, উনিও এসেছিলেন, অনেকক্ষণ ধরে সেটা দেখেছিলেন। এরপর পুলিশ আসে, লাশ নামানো হয়, লাশ পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপরে কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। ওই গাছটিও পরবর্তীতে কেটে ফেলা হয়। আর ওখানে ফসলি জমি ছিল, যথারীতি সেখানে ফসলও হচ্ছিল, সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। পরবর্তীতে এই রাসেল ভাই মাদ্রাসায় ভর্তি হন। এই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের কাছে একটি মাদ্রাসা রয়েছে, সেখানে উনি ভর্তি হয়েছিলেন। এরপরে কেটে যায় প্রায় 5টি বছর। 2007 সালের দিকে মূলত ওই আত্মহত্যার ঘটনাটি ঘটেছিল। 5 বছর পর 2012 সালের কোনো একদিন উনি মাদ্রাসার একদিনের ছুটিতে বাড়িতে আসেন, পরের দিন আবার যেতে হবে। তো ওনার যে কালাদহ বাজার, এই কালাদহ বাজার থেকে ওনার ফুলবাড়িয়া স্ট্যান্ডে পায়ে হেঁটে যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে। মূলত পায়ে হেঁটে যাওয়ারই ওনার প্রস্তুতি ছিল, পায়ে হেঁটেই আসা যাওয়া করতেন। তো ওনার যে গ্রামটা, এই কালাদেহ গ্রাম, উনি তো
বাড়িতে ছিলেন। ভোরবেলা 4টা 4:30টার দিকে উঠে উনি মাদ্রাসার দিকে রওনা দিয়েছেন। চিন্তা করেছেন যে উনি রওনা দিবেন, হাঁটতে হাঁটতে কালাদেহ বাজার, তারপর বাজারের ওখানে ফজরের নামাজটা পড়ে মাদ্রাসার দিকে আবার হাঁটা ধরবেন, এরকমটাই পরিকল্পনা ছিল আর কি। তো সেই পরিকল্পনা মাফিক উনি তো রওনা দিয়েছেন, হাঁটছেন, হাঁটতে হাঁটতে ওই জায়গাটাতে চলে আসেন যেই জায়গাটাতে 5 বছর আগে একজন মহিলা আত্মহত্যা করেছিল। তবে একদম ওই জায়গাতে চলে আসছেন বিষয়টা এরকম না, ওই জায়গার কাছাকাছি এসেছেন। তবে ওই সময় তার গাছ টাছ ছিল না, গাছ কেটে ফেলা হয়েছে, ফসল হয়েছে, ধানের সিজন, ধান হয়েছে। তো উনি কিছুটা দূর থেকে দেখছেন একটা অবয়ব হেঁটে আসছে ওই দিক দিয়েই, জমির মাঝখানে যে আইল রয়েছে ওই আইল দিয়ে হেঁটে আসছে। রাসেল ভাই চিন্তা করলেন যে ভালোই হলো, একজন লোক পাওয়া গেল, এতটুকু পথ ওনার সাথে গল্প করতে করতে যাই, আর গ্রামেরই তো লোক, পরিচিতই হবে। তো উনি কিছুটা দাঁড়িয়েছেন, কিছুটা সময় আর কি। তো ওই অবয়বটা তার দিকে হেঁটে হেঁটে আসছে। তো যখন কাছে চলে এসেছে তখন উনি দেখেন যে এটা একটা মহিলা। তো গ্রামের অনেক মহিলা আছেন, ওনারা কিন্তু আজানেরও আগে ওঠেন, গৃহস্থ বাড়ির যারা ভদ্রমহিলারা আছেন ওনারা অনেক সকালে উঠে কিন্তু কাজ করেন। তো এই দৃশ্য ওনার কাছে খুব নতুন কিছু না, যে হঠাৎ করে এই মাঠের মধ্যে একজন মহিলাকে দেখে উনি ভয় পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। কিন্তু উনি ওই মহিলাটিকে চিনতে পারেন। উনি দেখেন যে এটা সেই মহিলা 5 বছর আগে যিনি গলায় দড়ি দিয়ে এখানেই একটা গাছে আত্মহত্যা করেছিলেন। তো উনি যখন এটা দেখেছেন, দেখার পর উনি আসলে 5 বছরে অনেক কিছুই তো মানুষ ভুলে যায়, চেহারাটা একটু মানে ফ্যাকাশে হয়ে যায় স্মৃতির মধ্যে, অনেক সময় তো আসলে মনে আসে না। কিন্তু আর একটা দৃশ্য উনি ওই সময়ই দেখতে পান, এটা উনি ভালোভাবেই দেখেছিলেন। যখন ওই মহিলাটা তার কাছে চলে এসেছিল, উনি দেখেছিলেন ওই মহিলাটার গলায় এক ধরনের দাগ রয়েছে এবং সেই জায়গাটা অনেকটা ঘায়ের মতো হয়ে গেছে, গোলাকৃতির, মানে রিং আকারে। দেখেই বোঝা যাচ্ছে যে এই মহিলা গলায় ফাঁস লাগিয়েছিল। প্রথম দিকে উনি চিন্তা করেছিলেন যে এই মহিলারই হয়তো বা কোনো ছোট বোন থাকতে পারে বা কোনো আত্মীয় স্বজন থাকতে পারে ওনার চেহারার কাছাকাছি। কিন্তু যখন ওই দৃশ্যটা দেখেন তখন উনি বুঝতে পারেন যে উনি ভয়ঙ্কর কোনো কিছুর খপ্পরে পড়েছেন। তো ওই মহিলা এই রাসেল ভাইকে বলে ওঠে, কিরে বাপু কই যাও? তখন উনি বলেন যে আমি মাদ্রাসায় যাচ্ছি। সাহস করে বলতেছেন কিন্তু উনি। তখন ওই মহিলা বলে, চলো তোমাকে আগায় দিয়ে আসি। রাসেল ভাই তো বুঝতে পারছেন যে বিপদ তো ওনার কাছে চলে আসছে। তখন উনি বলছেন, না না আন্টি, আমার আগায় দিতে হবে না, আমি একাই যেতে পারবো। তো ওই মহিলা আবার বলছে, আরে না, তাই হয় নাকি, এখনো ফজরের আজান হয় নাই, চলো তোমার আগায় দিয়ে আসি। আর রাসেল ভাই যতই বলে না না আমি যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো, কিন্তু ওই মহিলা তো নাছর বান্দা, সে ছাড়েই না। তো একটা পর্যায়ে রাসেল ভাই বলে, আচ্ছা ঠিক আছে চলেন। তো রাসেল ভাই চিন্তা করেছিল যতটুকু ওই কালাদেহ বাজারের দিকে এগিয়ে যাওয়া যায়, কারণ এইখানে থাকলে তো বিপদ হতে পারে। যখন রাসেল ভাই বললেন যে ঠিক আছে চলেন, তখন ওই মহিলা বলছে যে বাবা তুমি সামনে হাঁটো, আমি তোমার পেছন পেছন আসি। ওই মহিলার কথাবার্তা কিন্তু খুবই স্বাভাবিক, একটা মানুষ দরদ মাখা কণ্ঠে যেভাবে কথা বলে ওইভাবেই কিন্তু কথা বলছিল। রাসেল ভাই তখন চিন্তা করছে, এখন পেছনে যদি এই জিনিসটা থাকে তাহলে তো আরও বিপদ, কখন পেছন থেকে আক্রমণ করে বসে। তখন রাসেল ভাই বলছে, না না আন্টি, আপনি সামনে হাঁটেন, আমি পেছনে থাকি। তখন ওই মহিলা বলে যে না, আমি পেছনে থাকি, তুমি সামনে হাঁটো। রাসেল ভাই তো কোনোভাবেই উনি সামনে হাঁটবেন না। একটা পর্যায়ে ওই মহিলা অনেকটা বিরক্ত হয়েই বলছে, আরে বাপু তোমরা ছেলে ফেলে মানুষ, কথা বললে শুনতে চাও, আচ্ছা যাও, আমি সামনে হাঁটতেছি, তুমি পিছনে থাকো। তো পেছনে হাঁটার সময় রাসেল ভাই কিন্তু ওই মহিলাকে ব্যস্ত রাখার জন্য বিভিন্ন প্রশ্ন করছিলেন, আর উনি এর ফাঁকে দ্রুত কিছু দোয়া পরে শরীরে ফু দিয়ে নিচ্ছিলেন। এই মহিলা এবং এই রাসেল ভাইয়ের মধ্যে গ্যাপ ছিল 10-15 হাত এতটুকু। তো মহিলাকে জিজ্ঞেস করছেন যে আন্টি আপনি এখানে কোথায় থাকেন, এখানে তো ঘর বাড়ি দেখি না। তখন ওই মহিলা বলছে, আমি থাকি ওই পাশে থাকি, গ্রামেতে, এখানে তো থাকি না। তখন
আরও কিছু প্রশ্ন করেন, কিন্তু ওই মহিলা কোনো উত্তর দেয় না। জাস্ট ওই শুরুর দিকে কয়েকটা উত্তর দিয়েছে আর কি, এরপর আর কোনো উত্তর দেয় না। রাসেল ভাই এই সুযোগে উনি দোয়া পড়ে নিচ্ছিলেন আর মাঝে মাঝে প্রশ্ন করেই যাচ্ছিলেন যাতে করে ওই মহিলাটাকে একটু ব্যস্ত রাখা যায়। এদিকে এই কালাদেহ বাজারের কিন্তু কাছাকাছি ওনারা চলে এসেছেন। ওখানে একটা মসজিদ ছিল, মসজিদ যতটুকু সীমানা নিয়ে তার থেকে আরও জমি কিন্তু মসজিদের ছিল, মানে ফাঁকা জমি ছিল। ওই মহিলাটি যখনই ওই মসজিদের সীমানায় পা দিয়েছে তখনই চিৎকার করে উঠেছে, ওরে বাবা রে, মসজিদের ভিতরে চলে আসছি। এই কথা বলার সাথে সাথে এই মহিলাটি একটা শেয়ালের রূপ নেয়, শেয়ালের রূপ নিয়েই গড়গড় আওয়াজ করতে থাকে, মনে হয় এখনই রাসেল ভাইকে আক্রমণ করবে, কিন্তু পারছে না। রাসেল ভাই তো দোয়া দুরুদ পরে শরীরকে বন্ধ করে নিয়েছেন। এই শেয়ালের রূপেই রাসেল ভাইকে বলছেন, ভাগ্য তোর ভালো রে, আজকে পারলাম না, আমি খেয়ালই করি নাই আমি মসজিদের সীমানার মধ্যে চলে আসছি, নাহলে আজকে দেখতি তোকে আমি কি করতাম। এই বলে ওই শেয়ালরূপী অবয়বটি হাঁটতে হাঁটতে মসজিদের পাশে একটা ঝোপের মতো রয়েছে ওই দিকটাতে চলে যায়। এরপরে রাসেল ভাই তো এক দৌড়ে রাস্তায় উঠে পড়েন। তখন তো কালাদেহ বাজারের কাছাকাছি চলে এসেছেন একদমই। এসেই আর একটা দোকান ছিল, ওই দোকানের ঝাপের উপরে উনি হুমড়ি খেয়ে পড়েন। তখন ফজরের আজান দেবে দেবে ভাব, ওই যেই দোকানটা, ওই দোকানের মধ্যেই ওই দোকানদার ঘুমাতেন। দোকানদারও তার পরিচিত ছিল। এরকম হঠাৎ করে দোকানের ঝাপের উপর ধরাম করে শব্দ শুনে ওই দোকানদার তো মানে ধর্মার উপরে উঠে বসেন, মনে করেছেন যে হয়তো বা কোনো ভ্যান বা রিক্সা এই টাইপের কোনো কিছু এসে ধাক্কা মেরেছে আর কি দোকানে। তো উনি উঠেছেন, উঠে দেখেন যে তারই পরিচিত গ্রাম সম্পর্কের ভাতিজা রাসেল। তো উনি বলছেন, কিরে বাবা রাসেল, তুমি এত ভোরবেলা এখানে কি করো? তখন রাসেল বলেন যে, কাকা আমি তো মাদ্রাসায় যাব, আর এই ঘটনা ঘটছে, ওই 5 বছর আগে মারা যাওয়া মহিলাকে আমি দেখছি। তখন উনি রাসেল ভাইকে একটু বসান, বসিয়ে একটু শান্ত করেন, কারণ রাসেল ভাই তো প্রচণ্ড ভয় পেয়েছিলেন। চিন্তা করেন প্রিয় লিসেনার্স, একটা এরকম ভয়ঙ্কর অবয়বকে কথা বলে তাকে ব্যস্ত রেখে চিন্তা চেতনা অন্যদিকে ডাইভার্ট করে দিয়ে উনি এতটা পথ যে হেঁটে এসেছেন, খুব বেশি পথ না, এতটা পথ বলতে এমন সিচুয়েশনে প্রতিটা কদমও কিন্তু, মানে প্রত্যেকটা পদক্ষেপও কিন্তু অনেকটা পথ বলে মনে হয় মানুষের কাছে। তো আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছিলেন। এরপর একটু স্বাভাবিক হলে ফজরের নামাজ মসজিদে পড়ে আরও মুসল্লিদের সাথে কথা বলেছিলেন উনি। এরপরে উনি মাদ্রাসার দিকে রওনা দিয়েছিলেন। তো এটি ছিল ঘটনা। রাসেল ভাইয়ের সাথে নাকি আরও ঘটনা রয়েছে, তো উনি পর্যায়ক্রমে সেগুলো পাঠাবেন বলেছেন জয় ভাইকে। তো আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম, আর জয় ভাইয়ের কাছ থেকেও আরও ঘটনার অপেক্ষায় থাকলাম। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন আর ধৈর্য ধরে যারা এতক্ষণ আমাদের এবারের এপিসোডটি শুনলেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় লিসেনার্স, আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের ভালোবাসায় আমরা যতটুকু পথ এ পর্যন্ত এসেছি, আরও অনেকটা পথ আপনাদের সাথে কিন্তু পাড়ি দিতে চাই। এর জন্য আপনাদের সহযোগিতাও প্রয়োজন। আপনারা বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন, আর আপনাদের পরিচিত যারা রয়েছেন, যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন, তাদেরকে জানাবেন আমাদের এই প্ল্যাটফর্মের কথা। আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা যদি বাড়ে, তাদের কাছ থেকেও আরও নতুন ঘটনা পাবো, আর সেই ঘটনাগুলো সিলেক্ট হলে সেই ঘটনা আপনাদেরকে শুনিয়ে আর অনেকটা পথ ভয়ের আনন্দ দিতে দিতে আমরা সামনে আগাতে চাই। একটা কথা তো সবসময় বলি, কোনো কিছুই অনন্তকালব্যাপী চলে না, সব কিছুরই শেষ রয়েছে, কিন্তু আমরা এটা ভুলে যাই। আমরা সাময়িক জনপ্রিয়তার কারণে, সাময়িক অর্থ মোহ এগুলোর কারণে ভুলেই যাই এগুলোর সব কিছুর একটা সমাপ্তি আছে। দীর্ঘ সময় ধরে চলা এরকম পৃথিবীতে অনেক শো রয়েছে যেগুলো একটা সময় এসে শেষ হয়ে যায়, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের এই অগ্রযাত্রা কোনোদিন থামবে না, কিন্তু আমরা ভুলেই যাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সব কিছুই শেষ হয়ে যাবে। এটা সব সময় প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা কাজে, যেই চাকরির বড়াই আমরা করি, যে ক্ষমতার বড়াই করি, সেটাও কিন্তু সময়ের সাথে শেষ হয়ে যাবে।
এগুলো কিছুই থাকবে না, শুধু থেকে যাবে আমরা যা করছি সেগুলো। এই জন্য আমরা যে কাজই করি, যে চাকরিই করি, সবসময় মনে রাখবো যে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে, আর যে কাজ করছি সেটাও একসময় শেষ হয়ে যাবে। তাহলেই আমরা আমাদের কাজের ব্যস্ততায় আমাদের স্রষ্টাকে ভুলে যাব না। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্ত রাখছি। আগামীকাল ফ্রাইডে স্পেশাল এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার,